সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমরা দীর্ঘদিন যাবত একসাথে আছি। দেখতে দেখতে প্রায় 8টি ক্লাস আমরা শেষ করে ফেলছি। আজকে আমাদের লেকচার 9, ফিজিক্সের লেকচার 9। আজকে আমরা পড়বো হচ্ছে ভেক্টর এবং পদার্থের গাঠনিক ধর্ম। তো তোমাদের পূর্ববর্তী লেকচারগুলোতে কার কি কি প্রবলেম আছে তা এখানে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে ভাইয়া আমি লেকচার 1 থেকে লেকচার 8 পর্যন্ত এই টপিকগুলো বুঝি না কিংবা এই জিনিসটা বুঝি নাই। অধ্যায় সহ উল্লেখ করবা। যদি তুমি কমেন্ট করো তাহলে হচ্ছে অবশ্যই অধ্যায় সহ উল্লেখ করবা যে ভাই আমি এই অধ্যায়ের এই টপিকটা বুঝি নাই। কমেন্ট করে জানাবা আমাকে এবং হচ্ছে আমি তোমাকে রিপ্লাই দিয়ে দিব। পাশাপাশি তোমরা আরো কমেন্ট করে এখন জানাও আমাকে আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং ভিডিও স্পষ্ট আছে কিনা। আজকে আমাদের লেকচার 9। আজকে আমরা পড়ব ভেক্টর এবং পথের গাঠনিক ধর্ম। আজকের পুরো ক্লাস জুড়ে আমি তরিকুল ইসলাম আছি তোমাদের সাথে। তো তোমাদের জন্য একটা রিমাইন্ডার, তোমরা তো ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা কি এই ফিজিক্স পাওয়ার বইটা কালেক্ট করছো কিনা? যদি ফিজিক্স পাওয়ার বইটা এখনো কালেক্ট করে না থাকো তাহলে ইউ আর মিসিং সামথিং আউট। তোমার এখনই উচিত ফিজিক্স পাওয়ার বইটি কালেক্ট করে ফেলা, কারণ এই বইটা পড়লে তুমি অ্যাকচুয়ালি অনেক কিছুই জানতে পারবা যা ভর্তি পরীক্ষার জন্য তোমার কাছে সহায়ক হবে। তো আমরা আজকের ক্লাসটা শুরু করি। তার আগে আমি একটু কমেন্টে চেক করে নিব যে আমার কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে কি না। ওকে, এভরিথিং ক্লিয়ার? ওকে, তো ঠিক আছে, আমরা আজকে আমাদের ক্লাস শুরু করতেছি। ভেক্টর না, আজকে আমরা শুরু করব হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম দিয়ে এবং পদার্থের গাঠনিক ধর্মের পরে পড়ব হচ্ছে ভেক্টর। তো আমরা ফার্স্টে পদার্থের গাঠনিক ধর্ম দিয়ে শুরু করতেছি আজকের ক্লাসটা। পদার্থের গাঠনিক ধর্ম তোমরা তোমাদের পাঠ্য বই খুলে দেখবা যে বইয়ের ফার্স্টের দিকে তরল পদার্থ, বায়বীয় পদার্থ, কঠিন পদার্থ, এদের কিছু ধর্ম আছে। এই ধর্মগুলো তোমরা হচ্ছে একটু রিডিং করে নিবা। আমরা হচ্ছে ডাইরেক্টলি ম্যাথমেটিক্যাল জায়গাগুলো থেকে শুরু করতেছি। দেখো, এটা যদি হয় একটা দণ্ড, এই দণ্ডটাকে আমি যদি এদিক বরাবর এফ পরিমাণ বল প্রয়োগ করি আর একটু ধরে নাও যে এটা হচ্ছে বৃত্তাকার একটা তার কিংবা একটা বৃত্তাকার একটা দণ্ড। হ্যাঁ, তো এই আর কি। এটাকে আমি যদি এদিকে বল প্রয়োগ করি এফ পরিমাণ, তাহলে দেখবা যে এটার যে দৈর্ঘ্য ছিল এল, এই দৈর্ঘ্যটা একটু লম্বা হবে, অর্থাৎ একটু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এই যে দৈর্ঘ্যটা বৃদ্ধি পাইলো এটার নাম আমরা বলি হচ্ছে স্মল এল। এটার নাম স্মল এল। সে ধরো আমি এটাকে এফ বলে টানলাম, সো এটা এই পর্যন্ত লম্বা হইলো, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে স্মল এল। এখন এই এল ডিভাইড বাই এল, এটাকে আমরা বলবো হচ্ছে বিকৃতি, অর্থাৎ বিকৃতি ইজ ইকুয়াল টু হচ্ছে এল বাই এল। তোমাদের জন্য একটা খুব কুইক একটা কোশ্চেন, যদি একটা বস্তুর দৈর্ঘ্য হয় হচ্ছে 12 মিটার এবং বল প্রয়োগ করার পর এটার দৈর্ঘ্য যদি হয়ে যায় তোমার 36 মিটার, তাহলে এখানে বিকৃতি কত, বিকৃতির মান কত? তোমরা একটু কমেন্ট করে জানাও তোমরা এটা বুঝছো কিনা। আমি আবার একটু তোমাকে বলে দেই, একটা বস্তুর দৈর্ঘ্য হচ্ছে এল, তারপর আমি যদি এখানে বল প্রয়োগ করি তার দৈর্ঘ্যটুকু বৃদ্ধি পেয়ে ধরো স্মল এল পরিমাণ বৃদ্ধি পাইলো, তাহলে আমরা তার বিকৃতি বলতেছি এই যে স্মল এল মানে যেটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে ডিভাইডেড বাই ক্যাপিটাল এল মানে যেটুকু দৈর্ঘ্য আগে ছিল। এরপর আমি তোমাদেরকে প্রশ্ন করেছি যে 12 মিটার একটা বস্তু, 12 মিটার একটা তার ছিল, সেই তারটাকে আমি টেনে 36 মিটার লম্বা করে ফেলছি। মানে 12 মিটার একটা তার ছিল, ধরো এটা হচ্ছে 12 মিটার, পরে আমি এটাকে টানার পর এই পুরোটার দৈর্ঘ্য হয়ে গেছে 36 মিটার। তাহলে এখানে বিকৃতির মানটা কত? সবাই কমেন্ট করে জানাও, আমি সবার কমেন্ট পড়তেছি। জান্নাত মিশু লিখছে 3 মিটার। আব্দুর রহিম লিখছে ভাইয়া কলেজ কবে খুলতে পারে, আমাদের রেজাল্ট কবে দিবে? আসলে কলেজ খুলতে পারে তো এপ্রিলের পর থেকে খুলতেছে আর কি, 2020 সালের এপ্রিলের পর থেকে দেখবা যে 2-1 দিন পর পর খুলতেছে, কিন্তু কবে যে আসলে খুললো এটা আসলে জানি না। তো ফেব্রুয়ারি বলছে, আশাবাদী থাকতে পারো।
আশাবাদী না থাকলেও চলে আর কি, কবে খুলবে এটা কেউ জানে না। ওয়ালাইকুম সালাম শিমলা, আলামিন লিখছে 3, তাসফিয়া লিখছে 3, অরিন লিখছে 3, দুর্জয় লিখছে 3, জান্নাত মিশু লিখছে 3। বাকিরা কমেন্ট করো, বাকিরা চিন্তা করো এখানে বিকৃতির মান কত হতে পারে। আজকে আমি তোমাদের একটা লং ক্লাস নিব, আজকের ক্লাসটা 1.5 ঘন্টার উপর যাবে। সো যারা যারা খাওয়া দাওয়া করে ক্লাসে জয়েন করো নাই তাদের জন্য আসলে সমবেদনা, কারণ তোমার ক্ষুধা লাগবে হয়তো 1.5 ঘন্টা পর, বাট কিচ্ছু করার নাই। সোহেল রানা লিখছে 3, সোহেল রানা লিখছে 3 মিটার, মহিতুদ্দিন লিখছে 3, আরুষা সুলতানা লিখছে 3, কৌশিক আহমেদ লিখছে 3, মারুফা লিখছে 3, সামিউল লিখছে 3। তো যাই হোক, পৃথিবীর মায়া লিখছে 0.66, তবে মঙ্গল গ্রহের মায়া এখনো কোনো কমেন্ট করে নাই। দেখি পৃথিবীর মায়া যেহেতু কমেন্ট করছে তাহলে আমরা মঙ্গল গ্রহের মায়ার একটা কমেন্টের অপেক্ষায় আছি আর কি। তো অপেক্ষায় থাকতে থাকতে জোবায়েদ হোসেন লিখছে 3, রফিকুল লিখছে 3। তো অনেকেই লিখতেছে 3, বাট অ্যাকচুয়ালি সবাই ভুল অ্যান্সার দিচ্ছে, কেউ এখনো সঠিক অ্যান্সার দিতে পারে নাই। প্রথমত যারা যারা অ্যান্সার দিচ্ছে যে 3, তাদের অ্যান্সারটা ভুল। এর কারণ কি জানো? কারণ আমি দেখো এখানে স্পষ্ট করে বলে দিছি যে এটার দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার এবং পরবর্তীতে এটার দৈর্ঘ্য হয়ে গেছে 36 মিটার। তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধিটা কত? দ্যাট মিনস আমার স্মল এল এর মানটা কত? সেই মানটা হবে, এটা যে দৈর্ঘ্য আছে 36 মাইনাস এখানে যেটা আছে সেটা হচ্ছে 12, তাহলে 36 মাইনাস 12 দ্যাট মিনস 24। তাহলে স্মল এল এর মান হচ্ছে 24 এবং ক্যাপিটাল এল এর মান হচ্ছে 12, তাহলে এল বাই এল এর মান হবে 24/12 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। আর হ্যাঁ, অনেকেই দেখলাম অ্যান্সারের পাশে এখানে মিটার লাগাইছো, এটা তো একটা গুরুতর ভুল। তুমি যদি এখানে মিটারটা লাগাও তাহলে কিন্তু তোমার মানে তুমি তো অ্যাকচুয়ালি তাহলে কিছুই করতে পারলা না, মানে এই অ্যান্সারটা সঠিক করতে পারলা না, এককটা যে সঠিক করবা সেটাও করতে পারলা না। এটা হচ্ছে 24 মিটার আর এটা হচ্ছে 12 মিটার, তাহলে মিটার আর মিটার কাটা যাবে। ভর্তি পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট এমসিকিউ বেশ কয়েকবার আসা, অনেকবার আসা বিভিন্ন ভার্সিটিতে, যে বিকৃতির একক কি কিংবা বিকৃতির মাত্রা কি। সো এখান থেকে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে বিকৃতির কোনো একক কিংবা মাত্রা নাই, কারণ এখানে মিটার থাকবে এখানে মিটার থাকবে, সো মিটার আর মিটার কাটা যাবে। আই হোপ তোমরা সবাই এই জিনিসটুকু বুঝছো। তো আমরা বিকৃতি সম্পর্কে একটা সম্যক ধারণা পেলাম। এখন হচ্ছে দেখো এখানে আমি বল প্রয়োগ করছিলাম এফ, আর এই যে তারটা ছিল কিংবা এই যে দণ্ডটা ছিল এটার যে প্রস্থচ্ছেদ আছে, এই প্রস্থচ্ছেদটাকে আমি যদি ধরি হচ্ছে এ, তাহলে এখানে যতটুকু পীড়ন হবে সেই পীড়নের মান হবে এফ বাই এ। পীড়ন আর চাপ আসলে একই কথা, পীড়ন এবং চাপ আসলে হচ্ছে একই কথা। হ্যাঁ, চাপ ইজ ইকুয়াল টু পীড়ন ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বাই এ। তো এই পীড়ন এবং বিকৃতি হুকের যে সূত্রটা আছে সেই হুকের সূত্র অনুযায়ী তোমার পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক। দেখো কথাটা কিন্তু টোটালি মেক সেন্স। এর কারণ হচ্ছে যে আমি যদি এখানে পীড়নটা বেশি দেই, মানে কি প্রতি একক ক্ষেত্রফলে, এই যে এ তো নিচে তাই না, তাহলে মানে কি প্রতি একক ক্ষেত্রফলে আমি যদি প্রতি একক ক্ষেত্রফলে বলটা বেশি দেই তাহলে কিন্তু তার বিকৃতি বেশি হবে, মানে সে কিন্তু দৈর্ঘ্যে বেশিই বাড়বে। সো পীড়ন যত বেশি বিকৃতি তত বেশি। পীড়নকে আমি লিখতে পারি এফ বাই এ, বিকৃতিকে আমি লিখতে পারি এল বাই এল। এখান থেকে আমি লিখতে পারি এফ বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু এল বাই এল, যেখান থেকে লেখা যায় ওয়াই ইজ ইকুয়াল টু এফ এল বাই এ এল। আই হোপ তোমরা এটুকু বুঝছো। আর হ্যাঁ, এই যে এটা যে হুকের সূত্র, যে হুকের সূত্র নিচের কোনটি, পীড়ন সমানুপাতিক বিকৃতি নাকি পীড়ন সমানুপাতিক 1 বাই বিকৃতি নাকি পীড়ন সমানুপাতিক বিকৃতি স্কয়ার, এই ধরনের প্রশ্ন ভর্তি পরীক্ষায় অনেকবার আসছে। সো আমাদের মনে রাখতে হবে যে হুকের সূত্র মানে হচ্ছে পীড়ন সমানুপাতিক বিকৃতি, আর পাশাপাশি ইয়ং এর গুণাঙ্ক ওয়াই সমান হচ্ছে এফ এল বাই এ এল। এই যে সূত্রটা দেখতেছো এখানে, এই সূত্র দিয়ে বিভিন্ন ভার্সিটিতে প্রায় 35+ প্রশ্ন আসছে বিগত বছরগুলোতে। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা জানতে হবে। তো এই সূত্র দিয়েই আমি তোমাদেরকে দুইটা ম্যাথ করাই। দেখো প্রথম ম্যাথ, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2017-18। করানোর আগে আমি তোমাদেরকে বলি, অনেস্টলি একটা কমেন্ট করো তো, শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এটা শোনার পর থেকে কার কার হার্টবিট বেড়ে গেছে? কমেন্ট করে জানো আমাকে যে আমার হার্টবিট বেড়ে গেছে। লজ্জা পাওয়ার কিছু নাই, কারণ পরীক্ষা এক সময় তো আসবেই, ভর্তি পরীক্ষা নাকি। সো সবাই জানাও দেখি কে কে আসলে কার কার হার্টবিট বেড়ে গেছে। যার হার্টবিট বেড়ে গেছে তাদের অ্যাকচুয়ালি উচিত এখনই সিরিয়াস হওয়া। তো ঢাকা ভার্সিটি 17-18 প্রশ্নটা আমরা করি। একটি তারের ইয়ং এর গুণাঙ্ক 4 × 10⁻12
4 × 10⁻12 নিউটন পার মিটার স্কোয়ার। তারের দৈর্ঘ্য 7.5% বাড়াতে কি পরিমাণ পীড়ন প্রয়োজন? তারের দৈর্ঘ্য আমি বাড়াবো 7.5%। সো ধরো এইটুকু যদি হয় 100%, তাহলে এইটুকু হবে হচ্ছে আমার 7.5%। তার মানে আমি ধরতে পারি এই দৈর্ঘ্যটুকু যদি হয় আমার 100 মিটার, তাহলে এই দৈর্ঘ্যটুকু হবে 7.5 মিটার। তার মানে আমি এখান থেকে ডাইরেক্টলি লিখতে পারি L/L সমান হবে 7.5/100। ওকে, তো কোশ্চেনটা আমি আবার রিড করতেছি। একটি তারের ইয়ংয়ের গুণাঙ্ক 4 × 10⁻12। তারটির দৈর্ঘ্য 7.5% বৃদ্ধি করতে, দ্যাট মিনস এই মানটা 7.5/100। হ্যাঁ, তারের দৈর্ঘ্য 7.5% বৃদ্ধি করতে কি পরিমাণ পীড়ন প্রয়োজন? তার মানে হচ্ছে F/A এর মানটা কত? তো আমরা জানি Y = হচ্ছে, আমরা যদি সূত্রটা আবার একটু রিভাইজ দেই, পীড়ন সমানুপাতিক বিকৃতি, এখান থেকে আসে হচ্ছে পীড়ন = হচ্ছে Y × বিকৃতি। সো এখান থেকে আমি তো দেখতেছি তাই না যে ইয়ংয়ের গুণাঙ্ককে আমি যদি বিকৃতি দ্বারা গুণ করি তাহলে আমি পীড়নটা পেয়ে যাচ্ছি। সো পীড়ন F/A = হচ্ছে Y × বিকৃতি L/L। সো Y এর মান দেখো দেয়া আছে 4 × 10⁻12, স্মল l এর মান বাই ক্যাপিটাল L এর মান একবার লিখছি 7.5/100। 4 আর 7.5 গুণ করলে হবে 4 × 7 = 28, এবং 0.5 কে যদি আমি 4 দ্বারা গুণ করি হবে হচ্ছে 30, থাকে 10⁻10। তাহলে আমার অ্যান্সারটা হবে 30 × 10⁻10। আরেকটা জিনিস খেয়াল করো, এখানে তো বের করছি আমি পীড়ন, রাইট? পীড়ন মানে হচ্ছে F/A। আমি যদি একটু এককটা খেয়াল করি, F এর একক, বলের একক সেটা হবে নিউটন, এবং নিচে হচ্ছে A ক্ষেত্রফল, সেটার একক হবে মিটার স্কোয়ার। তাহলে এখানে থাকবে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। সো এইভাবে আমরা প্রশ্নগুলোকে সলভ করবো। এই কোশ্চেনটা হোক আমরা সবাই বুঝছি। আমি একটু কমেন্টগুলো পড়ি, কার কার হার্টবিট বেড়ে গেছে। তানাবি খান থয়া লেখছে আমার জীবনটা তো তেজপাতা হয়ে গেছে। এই কথাটা শোনার পরে, আচ্ছা শোনো তানাবি, সেটা হচ্ছে জীবনটা যদি তেজপাতা হয়ে যায় ভালো কথা, আমাদের আর মার্কেট থেকে তেজপাতা কিনতে হবে না। তো হচ্ছে আই হোপ তোমাকে দিয়ে রান্না বান্না হয়ে যাবে আর কি। নিশু লিখছে মজা পাইছে, দ্যাটস গ্রেট। আবির লিখছে আমার, সোহেল লিখছে আমার, নিশু লিখছে তার ভাল লাগতেছে। আমি জানি না কেন ভাল লাগতেছে, জেনারেলি মানে কলেজ খুলবে, কলেজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এটা জানার পর সবারই মোটামুটি খারাপ লাগতেছে আর কি, ওর ভালো লাগতেছে। তো যাই হোক, আমরা এই ম্যাথটা শেষ করে ফেলছি। আমরা অনুরূপভাবে আরেকটা ম্যাথ করব এবং তারপর হচ্ছে একটা হোমওয়ার্ক দেবো এই ধরনের একটা ম্যাথের। এরপর দেখো জাহাঙ্গীরনগর ভার্সিটি 2017-18 একটা ম্যাথ করে ফেলি। কোশ্চেনটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2017-18। কোশ্চেনটা হচ্ছে এমন: একটি 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার ইয়ংয়ের গুণাঙ্ক বিশিষ্ট এবং 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট তারকে 10% দৈর্ঘ্যে বৃদ্ধি করতে, 10% দৈর্ঘ্যে বৃদ্ধি করতে, দ্যাট মিনস L/L 10/100। আই হোপ এখন তোমরা এটা বুঝছো। 10% দৈর্ঘ্যে বৃদ্ধি করতে কি পরিমাণ বল প্রয়োজন, অর্থাৎ F এর মানটা কত? আমি কোশ্চেনটা আবার পড়ি, দেখো। একটি 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার ইয়ংয়ের গুণাঙ্ক বিশিষ্ট এবং 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট তারকে দৈর্ঘ্যে 10% বৃদ্ধি করতে কতটুকু বল প্রয়োজন হবে? তো যাই হোক, এই ম্যাথটা আমরা করতে পারবো। জাস্ট এখানে একটু ভাঙায় দেই। এখানে 1 মিলিমিটার স্কোয়ার সেটা কিন্তু হয়ে যাবে 10⁻⁻6 মিটার স্কোয়ার। যারা যারা এই জিনিসটা বোঝো নাই যে মিলিমিটার স্কোয়ার থেকে কিভাবে মিটার স্কোয়ারে কনভার্ট করা যায়, কিংবা সেন্টিমিটার কিউব থেকে কিভাবে মিটার কিউব এবং মিলিমিটার কিউব থেকে কিভাবে মিটার কিউবে কনভার্ট করা যায়, তারা অবশ্যই স্বপ্নপূরণের লেকচার 2টা দেখবা, লেকচার 2 কিংবা 1, যেখানে চলো তো ক্লাস হয়েছে, মানে ফিজিক্সের লেকচার 1 কিংবা 2, সেখানে স্পষ্টভাবে বোঝানো হয়েছে জিনিসগুলো যে মিটার থেকে কিভাবে মিলিমিটার সেন্টিমিটার এখানে কনভার্টগুলা করা যায়। তো আমরা এখানে লিখি Y = হচ্ছে FL/AL। এখান থেকে লেখা যায়, এই সূত্র আমরা একটু আগেই পড়ছি, এখান থেকে লেখা যায় F এর মান হবে YAL/l। Y এর মান হচ্ছে 2 × 10⁻11, এর মান হচ্ছে 10⁻⁻6, আর এই যে L/L আছে, এই L/L এর মান হচ্ছে 10/100। সো এখন যদি আমি ক্যালকুলেশন করি, দেখো এখানে শুধুমাত্র 2 আছে, সো এখানে আমি লিখলাম হচ্ছে 2।
10⁻, এই যে 11 এর জন্য 11, এই যে -6 এর জন্য -6, এখানে 10⁻1, সো এখানে হবে +1, এবং এখানে আছে হচ্ছে 100, তাহলে এখানে হবে -2, সো আমার থাকবে 2 × 10⁻4, রাইট? 11 আর 1 12, 12 থেকে আমি যদি 8 বাদ দেই, দেখো 11 আর 1 হবে 12, আর এখান থেকে আমি যদি এই যে 6 আর 2 8 বাদ দিই, তাহলে থাকে হচ্ছে 4, আর এখানে আমি যেহেতু বল বের করতেছি, তাহলে আমার অ্যান্সারটা হবে হচ্ছে নিউটন, তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে 2 × 10⁻4 নিউটন। ওকে, তো এই ছিল আমার কোশ্চেন। আই হোপ তোমরা এই কোশ্চেনটাও পারছো। এখন আমি হচ্ছে তোমাদেরকে একটা ম্যাথ করতে দেই, মানে তোমরা বাসায় করবা আর কি। দেখো এই ম্যাথটা পারবা কিনা, অবশ্যই পারার কথা। কোশ্চেনটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2016 এবং 17 সালের যে কোশ্চেন, সেটা কোশ্চেনটা হচ্ছে তোমার একটি তার ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে 2 × 10⁻11, এবং এই তারটাকে দৈর্ঘ্যে যদি আমি 15% বৃদ্ধি করি, তাহলে কি পরিমাণ পীড়ন প্রয়োজন? এই যে এই ম্যাথটা করতে বলছে। তো এটার অ্যান্সারটা হবে, অ্যাকচুয়ালি করে দেখবা, আমি অ্যান্সারটা বলবো না, তোমরা হচ্ছে করে দেখবা, করে হচ্ছে কোশ্চেন ব্যাংকের সাথে মিলাবা। হ্যাঁ, আমি কোশ্চেন অ্যান্সারটা বলবো না। তো যাই হোক, এই কোশ্চেনটা করবা তোমরা বাসায় একই রকম ভাবে। হ্যাঁ, এরপর আমরা হচ্ছে অন্য একটা টপিকে চলে যাব। তারপর তোমরা হচ্ছে তার আগে তোমরা আমাকে বলো, এই যে আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার করলাম, কিংবা এই যে আমরা একটা সূত্র দিয়ে কিছু ম্যাথ ক্লিয়ার করলাম এবং সূত্রটা ইম্পর্টেন্ট ছিল, এই বিষয়টাতে কারো কোনো প্রবলেম আছে নাকি নাই? সবাই আমাকে বলো। সবাই আমাকে ক্লিয়ার করো যে একটু আগে যে আমরা কনসেপ্টটা করলাম, এই কনসেপ্টে কারো কোনো প্রবলেম আছে কিনা জানাও কমেন্ট করে। ওকে, রিপ্তু লিখছে প্রবলেম নাই, দ্যাটস গ্রেট। অরিন বলছে প্রবলেম নাই, দ্যাটস গ্রেট টু। ওয়াহিদা লিখছে যে অ্যাকচুয়ালি ভাইয়া এক্সামগুলো যে নেওয়া হয় সব তো ক্লাস করানো হয় নাই। তো ওয়াহিদা অ্যাকচুয়ালি এক্সাম এবং ক্লাস দুইটা হচ্ছে দুইজন মেনটেন করে, যেমন এক্সামটা আমি মেনটেন করি না, এক্সামটা তোমাদের অন্য আরেকজন টিচার মেনটেন করে। সো এটা অ্যাকচুয়ালি তার রুটিন অনুযায়ী হবে, আর ক্লাসগুলো হচ্ছে আমার রুটিন অনুযায়ী হবে। বাট আমি তোমাদেরকে রিকমেন্ড করব, আজকে তোমাদের হচ্ছে জ্যামিতিক এবং ভৌত আলোক বিজ্ঞান পরীক্ষা, যতটুকু আমি জানি। তো এই যে পরীক্ষা যেহেতু অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে পেজ থেকে, তোমরা একটু বাসায় পড়ে পরীক্ষাটা দিতা। আমার মনে হয় না যে পরীক্ষার প্রশ্ন খুব বেশি কঠিন হয়, তোমরা যদি একটু বাসায় দেখে নাও তাহলে হয়তো বা 50 থেকে 60% ক্লিয়ার করা সম্ভব। আর আমি যেটা মনে করি যে আসলে পরীক্ষাটা আগে দেওয়া তো একটা উপকার আছে, সেটা হচ্ছে তুমি তোমার প্রবলেমগুলো ফাইন্ড আউট করে ক্লাসে তুমি কমেন্ট সেকশনে জানাতে পারবা যে ভাইয়া আসলে এই জায়গাগুলোতে একটু প্রবলেম ছিল, যদি দেখা দিতেন তাহলে হয়তো বা উপকার হতো আর কি। সো আমার মনে হয় যে সবকিছুর একটা পজিটিভ দিক আছে। তোমরা তোমাদের সর্বোচ্চটা চেষ্টা করো বাসায় পড়ে এক্সামগুলো ভালো করে দেওয়ার। আচ্ছা, তো তোমরা সবাই বলছো যে আসলে প্রবলেম নাই এই প্রবলেমগুলোতে। তো হচ্ছে আমরা এখন অন্য একটা টপিকে চলে যাবো আর কি। পীড়ন মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, রাইট? পীড়ন সমান হচ্ছে বল ডিভাইড বাই ক্ষেত্রফল। তো এই হচ্ছে একটা সূত্র। এখন সে ধরো এটা ছিল একটা তার, এই তারে আমি এত বেশি পীড়ন দিলাম কিংবা এত বেশি বল প্রয়োগ করলাম যে এই তারটা ছিঁড়ে গেল, এবং এই তারটা হচ্ছে আর আগের অবস্থাতে থাকলো না, আগের মতো স্থিতিস্থাপক থাকলো না, কিংবা তারটা ছিঁড়ে গেল। অর্থাৎ দ্যাট মিনস সে এখানে আমি যতটুকু পীড়ন দিচ্ছি এই তারটা সেটা সহ্য করতে পারলো না। সেক্ষেত্রে আমরা তাকে বলি অসহপীড়ন। তাহলে তার নাম দিব আমরা অসহপীড়ন। এখন অসহপীড়ন কেন হবে? অসহপীড়ন হবে কারণ আমি তাকে অসহ বল দিছি, রাইট? অসহপীড়ন হবে কারণ আমি তাকে অসহ বল দিছি। এখন কথা থাকতে পারে যে তাহলে তো অসহ ক্ষেত্রফল দিছি। না, আসলে ক্ষেত্রফলটা কিভাবে অসহ দেওয়া যায়? ক্ষেত্রফল তো হচ্ছে বস্তুটার নিজস্ব ধর্ম, তাই না? একটা জায়গা কিংবা একটা তল, তাহলে ক্ষেত্রফলটা সেম থাকবে। আর এখানে একটা রাশি সেটা হচ্ছে অসহ, এবং এখানে একটা রাশি অ্যাড হবে সেটা হচ্ছে অসহ। ওকে, আচ্ছা দেখো এখান থেকে একটু ভাঙাইতে হবে যে জিনিসটা আসলে অসহ পীড়ন মানে হচ্ছে অসহ বল বাই অসহ ক্ষেত্রফল। আমরা কিন্তু এখানে অসহ বল, এই বলটাকে একটু ভাঙাইতে পারি। দেখো বল মানে হচ্ছে তোমার ভার, বল মানে হচ্ছে ভার।
এটার আরেকটা নাম আছে যেটার নাম হচ্ছে টান। কাজেই আমার এখানে অসহ বল বসানো যে কথা, অসহ ভার বসানো একই কথা, অসহ টান বসানো একই কথা, কিন্তু এখানে কিন্তু অসহ ভর বসানো যাবে না, কারণ ভর হচ্ছে শুধুমাত্র এম, কিন্তু ভারটা কি, তার ওজন, দ্যাট মিনস ডাব্লিউ। সো ও আচ্ছা, আরেকটা নাম বলি নেই, সেটা হচ্ছে ওজন। সো অসহ বল বলি, অসহ ভার বলি, অসহ টান বলি, অসহ ওজন বলি, একই কথা, কিন্তু যখন আমাকে অসহ ভর বের করতে বলবে তখন কিন্তু আসলে আমরা এটা অসহ ভর না, এটা হচ্ছে অসহ ভার। সো ভার থেকে ভরটা কিভাবে বের করা যায় একটু খেয়াল করো। যদি আমি ভারকে কিংবা ওজনকে জি দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমি ভরটা পেয়ে যাই। সো আমাকে যদি এই ধরনের কিছু সিনারিও দিয়ে আমাকে বলে যে অসহ ভরটা কত, তাহলে হচ্ছে আমি অসহ বল কিংবা অসহ ভারটা বের করব, দেন সেখান থেকে আমি এম এর মানটা বের করে ফেলবো জি দিয়ে ভাগ করে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2013-14 একটা প্রশ্ন আমি তোমাকে সলভ করে দিচ্ছি, এই একই এরকম একটা কোশ্চেন আর কি। কোশ্চেনটা হচ্ছে কেমন, একটি গ্রানাইট পাথরের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.03 মিটার স্কোয়ার। ক্ষেত্রফল এর মান হচ্ছে 0.03 মিটার স্কোয়ার। একটি গ্রানাইট পাথরের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.03 মিটার স্কোয়ার, তার মানে হচ্ছে এখানে এর মান 0.03। অসহ পীড়ন, দ্যাট মিনস এই যে অসহ পীড়ন, হ্যাঁ, এই মানটা দেয়া আছে 3.267 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। আমার কাছে চাইছে অসহ ভর কত, আমার কাছে চাইছে অসহ ভর কত, একটু খেয়াল করো, অসহ ভার চাই না, চাইছে অসহ ভর। সো আমি যেটা করব সেটা হচ্ছে অসহ বলটা কিংবা অসহ ভারটাই বের করব, তারপর হচ্ছে আমি সেটাকে এম জি দিয়ে ভাগ করে অসহ ভরটা বের করব। সো এই হচ্ছে আমাদের সিনারিও। তাহলে আমরা ফার্স্টে কি করব, অসহ বল কিংবা অসহ ভারটা বের করব। সো আমি লিখি অসহ বল ইজ ইকুয়াল টু হচ্ছে অসহ পীড়ন, আর এখানে যেহেতু আমাদের জায়গা নাই, একটু জায়গার সংকট, সো আমরা এখানে ক্ষেত্রফলটাকে এ লিখে ফেললাম। ওকে, এরপর দেখো এখানে লিখি অসহ পীড়নের মান হচ্ছে 3.267 ইন্টু 10⁵, আর এর মান সেই মানটা দেওয়া হচ্ছে 0.03, মানে হচ্ছে 3/100। সো এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখানে 10⁵ আর হচ্ছে 100 মিলিয়ে হবে হচ্ছে আমার 10⁻³ একটু খেয়াল করে, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2013-14 কোশ্চেন, তখন কিন্তু ক্যালকুলেটর ছিল, কাজেই এই যে ক্যালকুলেশনগুলো, এত কঠিন ক্যালকুলেশন কিন্তু এখন আসবে না। 10⁻³ আর এখানে 3 দিয়ে আমি যদি এটা, তারপরেও তোমাদের জন্য আমি এটা মুখে মুখে করতেছি আর কি। 3 3 9, আর এখানে থাকে হচ্ছে তোমার 26, আমি যদি 26কে ধরি 3 26 হবে হচ্ছে আমার 75 78, তাহলে হচ্ছে 9.78 ইন্টু 10⁻³। সো আমার অ্যাপ্রক্সিমেট এই মানটা আসবে। ওকে, তো এটা হচ্ছে আমার অসহ বল। অসহ বল সেটা কিন্তু আসলে কোনটা, এই যে দেখো একটা লাইন যাচ্ছে, এই যে ডাব্লিউ, তাই না, এই ডাব্লিউটা হচ্ছে অসহ বল কিংবা অসহ ভার কিংবা অসহ টান কিংবা অসহ ওজন। তাহলে এখান থেকে আমি যদি অসহ ভরটা বের করতে চাই তাহলে কিন্তু এই যে মানটা আছে এই মানটাকে 9.8 দিয়ে ভাগ দিলেই হয়ে যায়, তাহলে হচ্ছে 9.78 ইন্টু 10⁻³, আর নিচে থাকবে হচ্ছে 9.8। সো এই মান দুইটা কাটলে মোটামুটি একের কাছাকাছি। সো আমার অ্যান্সারটা হবে 1000। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে 1000 কেজি। হ্যাঁ, তাহলে এটার অসহ ভারটা হচ্ছে 1000 কেজি। সো আই হোপ তোমরা এই কোশ্চেনটা বুঝছো, কিভাবে অসহ ভার বের করব, কিভাবে অসহ বর বের করব। তোমরা আই হোপ এই টপিকটা বুঝতে পারছো। ওকে, তারপরেও তোমাদের আমি তোমাদের একটু টাইম দিচ্ছি, তোমরা এই সময়টাতে একটু বইটা নিয়ে আসো, বই কিংবা একটা কোশ্চেন ব্যাংক নিয়ে আসো। আমি যা পড়াবো মোটামুটি এখান থেকে তুমি পেয়ে যাবা। তারপরেও তোমার যদি মনে হয় যে তোমার কোনো স্পেশালি তোমার কোনো টপিকে প্রবলেম, তুমি কিন্তু সেটাও আমাকে কমেন্ট করে এখানে জানাই দিতে পারো। ওকে, এরপর চলো আমরা অন্য একটা টপিকে চলে যাই, যে টপিকটার নাম হচ্ছে পয়জনের অনুপাত। পয়জনের অনুপাত
ভর্তি পরীক্ষায় মিনিমাম 5 বার প্রশ্ন আসছে, নিচের কোনটি পয়জন অনুপাত, মিনিমাম 5 বার আসছে বিভিন্ন ভার্সিটিতে, এটাই যে পয়জন অনুপাত মানে কি পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, নাকি দৈর্ঘ্য বিকৃতি বাই পার্শ্ব বিকৃতি। পয়জন অনুপাত সমান কোনটি, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি নাকি দৈর্ঘ্য বিকৃতি বাই পার্শ্ব বিকৃতি? তোমরা একটু কমেন্ট করে জানাও তো আমাকে কুইকলি। দেখো 1 মিনিট টাইম দিব, এর চেয়ে বেশি টাইম দিব না, কারণ এর চেয়ে বেশি টাইম দিলে তোমরা হচ্ছে বই থেকে দেখে আমাকে অ্যান্সার বলবা। সবাই অনেস্টলি বই থেকে না দেখে আমাকে বলো তো কোনটা অ্যান্সার। সবাই 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 মুক্তার লিখছে 1 মানে ক আর কি, সাদ্দাম লিখছে এ, তো যাই হোক তোমরা এবি দিয়েই লেখো আর কি। যেবা লিখছে এ, কুইকলি একটু কুইকলি করো। ওয়াহিদা লিখছে হচ্ছে 1। ওয়াহিদা জানতে চাইছে ভাইয়া আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টের নাম কি? পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টের নাম হচ্ছে তারিকুল ডট স্পেশাল লিখে তুমি যদি ফেসবুকে সার্চ দাও তারিকুল ইসলাম নামে আমার আইডি চলে আসবে আর কি। ওকে, বাট তারিকুল ইসলাম লিখে সার্চ দিলে অনেকগুলো নাম আসবে, সো এটা ইউজার নেম, এটা লিখে সার্চ দিলে শুধুমাত্র একটা আইডি আসবে আর কি। তো আমি কমেন্টটা দেখি, ক এ এ, আচ্ছা অনেকেই লিখছে দ্যাটস গ্রেট। তার মানে হচ্ছে তোমরা মোটামুটি বইগুলো দেখতেছো, এটা আসলে খুবই একটা আশাব্যঞ্জক একটা কথা আর কি, যে তোমরা বইগুলো পড়তেছো ঠিকঠাক করে। পয়জন অনুপাত মানে হচ্ছে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, নট দৈর্ঘ্য বিকৃতি বাই পার্শ্ব বিকৃতি। ওকে, সো পয়জন অনুপাত সমান আমি লিখতে পারি পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। আচ্ছা আমি এই নামটা মুছে দিচ্ছি। এরপর পয়জন অনুপাত থেকেও প্রশ্ন সলভ করা যেতে পারে। রাজশাহী ইউনিভার্সিটি 2012-13 একটা প্রশ্নটা হচ্ছে কেমন, 0.01 মিটার দৈর্ঘ্য বিকৃতিতে 0.01 মিটার দৈর্ঘ্য বিকৃতিতে 0.0024 মিটার পার্শ্ব বিকৃতি হয়, তাহলে পয়জনের অনুপাত কত? আই হোপ তোমরা এই ধরনের ম্যাথ করতে পারবা, এই ধরনের ম্যাথ করতে কোনো প্রবলেম হবে না। আমি অন্য একটা ম্যাথ করি। দেখো এটা রাজশাহী ইউনিভার্সিটি 12-13 প্রশ্ন, এটার অ্যান্সার হবে তোমার 0.24, এটার অ্যান্সার হবে 0.24। ওকে, এরপর একটি 1 মিটার তারের ব্যাসার্ধ হচ্ছে 0.5 মিটার, বল প্রয়োগে দৈর্ঘ্য, আমি আরেকটা কোশ্চেন করতেছি তোমাদের, ওই কোশ্চেনটা আমাদের শেষ, ঢাকা ভার্সিটি 8-9 একটা প্রশ্ন পড়তেছি পয়জনের অনুপাত থেকেই। একটি 1 মিটার তারের ব্যাসার্ধ 0.5 মিটার, আচ্ছা আমি ডাটাগুলো লিখি বরঞ্চ। একটি 1 মিটার তারের ব্যাসার্ধ, দ্যাট মিনস আর কিংবা ছোট হাতের আর, হোয়াট এভার ছোট হাতের আর, সেটার মান হচ্ছে তোমার 0.5 মিটার। একটি 1 মিটার তারের ব্যাসার্ধ 0.5 মিটার, এ পর্যন্ত সব ঠিক আছে, এখানে ডাটাগুলো আমি লিখছি। বল প্রয়োগে এর দৈর্ঘ্য 0.02 মিটার বৃদ্ধি পায়, তার মানে হচ্ছে ডেল এল, মানে যেটাকে আমরা ছোট হাতের এল দ্বারা জানি, তাই না? সেই ছোট হাতের এল, সেটার মান হচ্ছে আসলে 0.02, এবং এরপর বলছে যে এটার ব্যাসার্ধ কমে গেছে, মানে ডেল আর, যেটার মান হচ্ছে 0.05। আমাকে বলছে পয়জনের অনুপাতের মান কত। কোশ্চেনটা আমি একটু আবার পুরোটা পড়ি, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। আর আমি ম্যাথটা এই সাইডটাতে করব, তোমরা কিন্তু এই ম্যাথটা বাসায় করে নিবা। ওকে, একটি 1 মিটার তারের ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার, এবং একটি 1 মিটার তারের ব্যাসার্ধ, একটি 1 মিটার তারের ব্যাসার্ধ 0.5 মিটার, বল প্রয়োগে তারটির দৈর্ঘ্য 0.02 মিটার বৃদ্ধি পায়, এই যে ডাটাটা 0.02 মিটার বৃদ্ধি পায়, কিন্তু ব্যাসার্ধ 0.05 মিটার 0.05 মিটার কমে যায়। তো এখানে পয়জন অনুপাত কত? তো এই বিষয়টা কি হয়েছে জানো, আসলে ধরো এটা একটা তার ছিল, এই তারটাকে আমি যদি দিকে বল প্রয়োগ করে লম্বা করি, তাহলে কিন্তু যে শুধুমাত্র সে লম্বা হচ্ছে তাই কিন্তু না, সে কিন্তু আস্তে আস্তে চিকনও হচ্ছে, তাই না? তো চিকনও হয়ে যাবে। তো এখান থেকে পয়জন অনুপাত মানে হচ্ছে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে উপরে থাকবে আমার পার্শ্ব বিকৃতি, নিচে থাকবে দৈর্ঘ্য বিকৃতি। সো দৈর্ঘ্য বিকৃতি মানে হচ্ছে কি স্মল এল বাই ক্যাপিটাল এল, আমরা পড়ছিলাম স্মল এল বাই ক্যাপিটাল এল, কিন্তু এখানে দেখো আমরা কিন্তু স্মল এল দিয়ে প্রকাশ করতেছি না, তাই না? আমরা প্রকাশ করতেছি ডেল এল দ্বারা। তো এখানে স্মল এলটা বাদ দিয়ে ডেল এল মানে দৈর্ঘ্যের পরিবর্তনটা বসাই দিলাম।
এরপর হচ্ছে তোমার ব্যাসার্ধের কথাটা, যে নিচে থাকবে হচ্ছে আদি ব্যাসার্ধ আর উপরে থাকবে হচ্ছে ব্যাসার্ধের পরিবর্তন, তাহলে হবে এটা আমার পার্শ্ব বিকৃতি। সো দেখো উপরে আছে আমার পার্শ্ব বিকৃতি, নিচে আছে হচ্ছে আমার দৈর্ঘ্য বিকৃতি। সো এটাকে আমি যদি তারপর এখানে ম্যাথটা করে ফেলি, এখানে একটু বড় করে লিখে ফেলছিলাম, দেখো এই ম্যাথটা আমরা এই সাইডটাতে করি, তাহলে এখানে আসবে হচ্ছে তোমার ডেল আর ইন্টু এল বাই ডেল এল ইন্টু আর। আমি অ্যাপ্রোপ্রিয়েট মানগুলা বসাচ্ছি। ডেল আর এর মান হচ্ছে 0.05 ইন্টু এল এর মান হচ্ছে 1, ডেল এল এর মান হচ্ছে 0.02 আর আর এর মান হচ্ছে তোমার 0.5। তাহলে আমি যদি এখান থেকে দেখি, দেখো এখানে ক্যালকুলেশন একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আসলে কঠিন না। কিন্তু এর কারণ দেখো এখানে আছে দশমিকের পরে 2 ঘর, এখানে আছে দশমিকের পরে 2 ঘর। সো আমি এই দশমিক দুইটা কিন্তু কেটে দিতে পারি। কিভাবে? মনে মনে ধরো আমি এখানেও 100 দিয়ে গুণ করে দিলাম, এখানেও 100 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কি হবে? এই দশমিকটা আর এই দশমিকটা কিন্তু চলে যাবে, রাইট? সো আমি এই কাজটাই করব। এখানে আমার শেষ পর্যন্ত থাকবে হচ্ছে 5, আর এখানে থাকবে হচ্ছে 2, আর এখানে থাকবে হচ্ছে 0.5। সো বাকিটুকু তো সহজই, তোমার এই 0.5, সো উপরে একটা 10 লিখবো আমি, আর নিচে হচ্ছে 2 ইন্টু 5। এই 5 আর 5 কাটা যাবে, আমি যদি 2 দিয়ে 10 কে কাটি যাবে হচ্ছে আমার 5 বার, তাহলে আমার অ্যান্সারটা হবে 5। ওকে, তো পয়জন অনুপাতের মান পাইলাম আমি 5। তো এই হচ্ছে আমাদের পয়জন অনুপাত সংক্রান্ত পড়ালেখা। আমরা সামনের দিকে আরো কিছু টপিক পড়বো। আচ্ছা, একটু আগে আমি দেখছিলাম তোমরা হচ্ছে অনেকেই দৈর্ঘ্য বিকৃতি বা পার্শ্ব বিকৃতি অ্যান্সারটা সঠিক দিছিলা, সবারকে কনগ্রেচুলেশনস। আর তানাভি খান থয়া লিখছে যে মানে ভাইয়া যদি ম্যাথে প্রবলেম থাকে তাহলে কি আপনাকে ইনবক্স করতে পারবো? হ্যাঁ, অবশ্যই তুমি আমাকে ইনবক্স করতে পারবা। শুধুমাত্র তুমি না, আমি বিগত ক্লাসেই, মানে আমি প্রতি ক্লাসেই কিন্তু তোমাদেরকে বলে দেই যে হচ্ছে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা হচ্ছে তোমরা আমাকে ইনবক্স করবে। আমি এর আগেও তোমাদেরকে একদিন আমার ফেসবুক আইডি দিয়ে দিছিলাম, সো আজকেও পেয়ে গেলা। তো যাই হোক, তোমাদের যার যেটা প্রবলেম আছে তোমরা হচ্ছে প্রবলেমটার একটা ছবি তুলবা, ছবি তুলে আমাকে হচ্ছে ফেসবুকে মেসেজ দিবা আর কি, কোনো সমস্যা নেই। আর ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার দরকার নাই, কারণ আমি অ্যাকচুয়ালি ফ্রেন্ড রিকোয়েস্ট ওভাবে অ্যাকসেপ্ট করি না। ওকে, আচ্ছা। তো আজকে হচ্ছে আমরা পদার্থের গাঠনিক ধর্মের মোটামুটি 4 ভাগের 3 ভাগ পড়াই ফেলছি, আর হচ্ছে বাকি কিছু টপিক আছে, সেই টপিকগুলো আমরা পড়বো। এবং যারা যারা লাইভে আছো তারা অবশ্যই লাইভে থাকো, তারা লাইভ থেকে কোথাও যায়ও না। যদি তোমাদের ক্ষুধা লেগে থাকে তাও আমি বলতেছি তোমরা লাইভে থাকো, কারণ আজকের পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারটা শেষ করার পর আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজিং অ্যানাউন্সমেন্ট দিব, যে অ্যানাউন্সমেন্টটা তোমার জন্য খুবই ভালো হবে। ওকে, তো এভরিওয়ান বি পেশেন্ট। ওকে, কি চাস? হ্যাঁ, না দরকার তোর কোনো? কি পরে নাই? আরিফ, দরজা চাপাই দিস। আচ্ছা, তো যাই হোক, আমরা হচ্ছে এরপর দেখো পৃষ্ঠটান নিয়ে পড়বো। আজকে ক্লাস রাত 10টা হয়ে যাবে, ডোন্ট ওয়ারি, বাট আজকে আমরা 10টা পর্যন্তই পড়বো। ওকে, পৃষ্ঠটান বলতে কি বোঝায়? এটা হচ্ছে তোমার ধরো একটা পুকুরের উপরের তল আছে, তো এই তলের উপরে এর যে পৃষ্ঠ বরাবর যে টানটা সেটাকে বলা হয় পৃষ্ঠটান। এই যে তলের উপরে পৃষ্ঠ বরাবর যে টানটা সেটাকে বলা হয় পৃষ্ঠটান। ধরো কোনো একদিন বিকালে, পরন্ত বিকালে তোমার মনটা খুব খারাপ, তুমি পুকুর পাড়ে বসে আছো, হচ্ছে তোমার খুবই মন খারাপ আর কি। কেন মন খারাপ জানি না, হয়তো ব্রেকআপ টেকআপ হয়েছে, হ্যাঁ, তো এই জন্য হয়তো মন খারাপ। তুমি পুকুর পাড়ে বসে আসছো, তখন কিন্তু তুমি অবশ্যই দেখবা যে পুকুরের উপর দিয়ে যে ছোট ছোট পোকাগুলা হেঁটে যাচ্ছে, যেন মনে হচ্ছে যে পোকাগুলা একটা টান দেয়, একটা পর্দার উপর দিয়ে হেঁটে যাচ্ছে পুকুরের উপরে। হয়তো বা পুকুরের উপরে একটা টান দেয়, একটা পলিথিনের পর্দা আছে, সেই পর্দার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। সো এই যে কারণে এই পোকাটা এই পুকুরের উপর দিয়ে হেঁটে যেতে পারে, সেটা হচ্ছে এই পোকাটার এই পানিটার পৃষ্ঠটান। তো পৃষ্ঠটানকে প্রকাশ করা হয় হচ্ছে টি দ্বারা। এটার যে সমীকরণ আছে সেটা হচ্ছে F/L। এল মানে হচ্ছে তোমার দৈর্ঘ্য না শুধু, সেটা হচ্ছে ভেজানো অংশের দৈর্ঘ্য। এটা কি, এটা আমি একটু পরেই বোঝাবো।
আর তারপর এই পৃষ্ঠটানকে আরেকটা অক্ষর দিয়ে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে পৃষ্ঠ শক্তি কিংবা ই। সেটাকে আরেকটা অক্ষর দিয়ে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে ই কিংবা পৃষ্ঠ শক্তি। সো পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তি দুইটা হচ্ছে একই রাশি, এদের একক যেমন একই ঠিক তেমনি ভাবে এদের মাত্রাও একই। ভর্তি পরীক্ষায় অনেকবার আসা একটা প্রশ্ন হচ্ছে যে পৃষ্ঠটানের একক কি কিংবা মাত্রা কি। সো সেজন্য দেখো এখানে এফটা হচ্ছে নিউটন আর এটা হচ্ছে তোমার মিটার, তাহলে এটা হবে হচ্ছে নিউটন পার মিটার। সেখান থেকে আমি পাইতেছি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু পার মিটার, দ্যাট মিনস কেজি পার সেকেন্ড স্কোয়ার। সো এখান থেকে আমি এটার যে এককটা পাই সেটা হচ্ছে কেজির জন্য এম এবং সময়ের জন্য টি ইনভার্স 2। যারা যারা একক এবং মাত্রা নির্ণয়ের সমস্যা আছে তারা লেকচার 1 এবং 2 দেখবা। ওকে, আচ্ছা। আর হচ্ছে যারা 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 দরকার আর কি যে হ্যাঁ স্বপ্ন পূরণের এই যাবত যতগুলা ক্লাস আছে সবগুলা ক্লাসের লিঙ্ক আমাকে দেন, তারা হচ্ছে আমাকে মেসেজ করবা ফেসবুকে, ঠিক আছে? আমি তোমাদেরকে সবগুলা ক্লাসের লিঙ্ক একবারে দিয়ে দিব। তো দেখো এখান থেকে আমি হচ্ছে পৃষ্ঠটান কিংবা পৃষ্ঠ শক্তির একক এবং মাত্রা বের করে ফেললাম। পৃষ্ঠটানের এখান থেকে তোমার ম্যাথও আসে, আমি তোমাকে একটা ম্যাথ করাই দিচ্ছি। দেখো যে রাজশাহী ইউনিভার্সিটি 2013-14, কিন্তু এটা কিন্তু পুরনো প্রশ্ন নয়, এই ধরনের প্রশ্ন, এই যে টি ইজ ইকুয়াল টু এফ বাই এল, এই সূত্র দিয়ে তোমার প্রশ্ন 1-2 বছর পর পর বিভিন্ন ভার্সিটিতে হইতেই থাকে আর কি। 1-2 বছর পর পর না হলেও 2-3 বছর পর পর রিপিট হইতেই থাকে, তো ইম্পর্টেন্ট যথেষ্ট। কোশ্চেনটা হচ্ছে এমন যে পানির উপরিতলে ভাসমান 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সূচকে বিচ্ছিন্ন করতে কি পরিমাণ বল প্রয়োজন। সো এখানে দেখো আমাকে বলছে যে পানির উপরিতলে ভাসমান 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সুই, তাহলে এখানে এল এর মানটা হওয়ার কথা 3, কিন্তু এল এর মানটা আসলে 3 হবে না, এল এর মানটা হবে 2 ইন্টু 3 মানে হচ্ছে 6 সেন্টিমিটার। কিভাবে সেটা আমি তোমাকে বোঝাই। ধরো এটা হচ্ছে আমার সুইটা, আমি কিন্তু বলছি যে হচ্ছে সুইটার কিংবা এখানে সুই বলছিলাম কিংবা তার বলছিলাম, কি বলছিলাম? হ্যাঁ সুই বলছিলাম, সরি। এটা হচ্ছে সেই সুইটা। হ্যাঁ, তো এই সুইটা আমি যদি চিন্তা করি যেটা পানির উপরে ভাসমান আছে, হচ্ছে এই যে দেখো এই বরাবর পানি আছে, আবার এই যে এই সাইডে উল্টা সাইডেও কিন্তু এই বরাবর পানি আছে। সো পানির যতটুকু অংশ ভিজেছে সেটা হচ্ছে এই দৈর্ঘ্যটা প্লাস হচ্ছে তোমার এই যে পেছনের যে অংশটা আছে এটা, দ্যাট মিনস এল প্লাস এল। সো এখনই তোমার মাথায় একটা প্রশ্ন আসবে, তাহলে ভাই যে এই পাশে ভিজলো এই পাশেও ভিজলো, ঠিক আছে দুই পাশে ভিজছে, কিন্তু এই পাশ দুটা কেন ভিজে নাই? না, এই পাশ দুটাও ভিজছে, এই পাশও ভিজছে এই পাশও ভিজছে, কিন্তু কথা হচ্ছে যে দেখো সুইয়ের এই যে দৈর্ঘ্য আছে এবং সুইয়ের এই যে দৈর্ঘ্য আছে, এই দুইটা দৈর্ঘ্য যতটুকু হবে যোগ করলে সেটা তুলনায় কিন্তু এই পাশের দৈর্ঘ্য এবং এই পাশের দৈর্ঘ্য হচ্ছে নগণ্য। দ্যাট মিনস আমরা যখন একটা সুইকে কিংবা একটা তারকে পানির ভিতরে ডুবাবো তখন এর যে ভেজানো অংশের দৈর্ঘ্য সেটা কিন্তু আর এল নাই, সেটা হয়ে গেছে কি এল প্লাস এল, 2L। হ্যাঁ, এই দুইটা অংশ ভিজছে, কিন্তু এই দুইটা অংশ কিন্তু যেহেতু তোমার খুবই নগণ্য, দৈর্ঘ্যের তুলনায় এই যে প্রস্থটা যেটা আছে সেটা কিন্তু খুবই নগণ্য দেখে আমরা এই দুইটা ইগনোর করতেছি। সো আই হোপ তোমরা বুঝছো যে এখানে কেন আমি এল এর জায়গায় 2L ইউজ করি, এবং বইয়ে তোমরা সূত্রটা দেখবা এই যে এভাবে দেয়া আছে, টি ইজ ইকুয়াল টু এফ বাই এল ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বাই 2L। সো তোমরা যদি এই টপিক যেটা বুঝাইলাম সেটা না বুঝতে পারো তাহলে হচ্ছে এফ বাই 2L এই সূত্রটা মুখস্থ করে ফেলবা, কারণ ভর্তি পরীক্ষায় তোমাকে সবসময় একটা সুই কিংবা একটা তারের কথাই বলে, আর একটা সুই কিংবা একটা তারে সবসময় দুইটা পৃষ্ঠ ভিজে থাকে। সো এখানে 2 হবে ড্যাম শিওরলি। তো আমি লিখি, দেখো টি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বাই 6। সো এখান থেকে আমার এফ এর মান পাবো হচ্ছে 6 ইন্টু টি। এরপর আমার এখান থেকে ইয়াটা টি এর মান, এটা হচ্ছে পানির পৃষ্ঠটানের মান, সেটার মানটা আমার সঠিকলি খেয়াল নাই, কিন্তু আমি যতটুকু জানি সেটা হচ্ছে 10⁻³ 7.2 ইন্টু 10⁻³। এখানে একটু ভুল হতে পারে কারণ এই মানটা আমার এই মুহূর্তে মুখস্থ নাই, আর এই মুহূর্তে আমার অ্যাকচুয়ালি বইটা দেখতে ইচ্ছা করতেছে না। তো যাই হোক, তুমি এখানে পানির পৃষ্ঠটানটা বসাবা, বসানোর পর যেটা অ্যান্সার আসে সেটাই হবে অ্যান্সার। হ্যাঁ, সো এখানে যে ডাটাটা আছে এই ডাটাটুক দিয়ে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমার অ্যান্সারটা হবে 6×7=42 এবং 43, তাহলে হচ্ছে 43.2 ইন্টু 10⁻³ কিংবা 4.32 ইন্টু 10⁻²। ওকে, তো এই হবে অ্যাকচুয়ালি অ্যান্সার এইভাবে। তো আই হোপ তোমরা এই পৃষ্ঠটানের বিষয়টা বুঝছো। এরপর হচ্ছে আমরা অন্য একটা টপিক বুঝাবো যেটা হচ্ছে প্রান্তবেগ। প্রান্তবেগ মানে হচ্ছে, ধরো এটা হচ্ছে একটা
বল, একটা গোলক, একটা লোহার বল, সেই গোলকটা হচ্ছে এটা একটা তরল আছে, এই তরলের মাঝখান দিয়ে পড়তেছে। সো পড়তে গেলে কি হবে জানো, একটা সময় গিয়ে এই যে গোলকটা আছে না, সেই গোলকটা হচ্ছে যতই নিচের দিকে নামবে তার বেগটা আস্তে আস্তে বাড়তে থাকবে, তার বেগটা আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু দেখো সে যেহেতু ধীরে খুব দ্রুত নামতেছে, আস্তে আস্তে তার বেগটা ধীরে ধীরে বাড়তেছে। সো এর উপর যে সান্দ্রতাজনিত বল, উপর দিকে যে সান্দ্রতাজনিত বল, সেটাও কিন্তু বাড়তে থাকবে। সো সান্দ্র বলকে আমি যদি এফ ধরি তাহলে এটা হচ্ছে সান্দ্র বল এফ। আচ্ছা, সো একটা সময় দেখবা যে এটার আমি যদি বেগের কথা বাদ দিয়ে অন্য একটা জিনিস চিন্তা করি, যে এটা নিচের দিকে যে পড়তেছে, এই কারণটা কি? এর কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি বস্তুটার ওজন। যখন এই ওজন এবং এই সান্দ্র বল এই দুটা সমান হয়ে যাবে, তখন কিন্তু এর উপর প্রযুক্ত নিট বল শূন্য হয়ে যাবে। এবং যেহেতু নিট বল শূন্য, তাহলে সে কি করবে, লাস্টে যে বেগটা পাইছে, মানে যে অবস্থায় গিয়ে তার ওজন এবং তার এখানে সান্দ্র বলটা সমান হয়ে যাবে, তখন হচ্ছে সে একটা ফিক্সড বেগে পড়তে থাকবে। একটু খেয়াল করো নিউটনের গতির প্রথম সূত্রটা। নিউটনের গতির প্রথম সূত্র কি বলে, যে যদি কোনো বস্তুর উপর প্রযুক্ত নিট বল শূন্য হয়, তাহলে বস্তুটা যে বেগে আছে সেই বেগেই থাকবে। সো এখানে বস্তুটা তো উপরে ছিল, তারপর আস্তে আস্তে হচ্ছে নিচের দিকে পড়তেছে। এখন আস্তে আস্তে তার বেগটা বাড়তেছে, তার ওজনটা ফিক্সড থাকতেছে, কিন্তু তার বেগ বাড়তেছে, বাট তার ওজনটা কিন্তু ফিক্সড, কিন্তু তার উপর আস্তে আস্তে যেহেতু বেগটা বাড়তেছে, তো সান্দ্র বলটাও বাড়তেছে। একটা সময় দুটো সমান হয়ে যাবে, সেই অবস্থায় সে যে বেগটা কিংবা ভেলোসিটিটা পাইছে, সেই বেগ নিয়েই কিন্তু নিচে পড়তে থাকবে। তাহলে সে এই যে লাস্টে যে ভেলোসিটিটা নিচে পড়তে থাকবে, সেটাকে আমরা বলি হচ্ছে প্রান্ত বেগ, ইংলিশে বললে হবে টার্মিনাল ভেলোসিটি, এবং এটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। ভর্তি পরীক্ষার একটা প্রশ্ন, 10 কেজি ভরের একটি বস্তু প্রান্তবেগে পড়ছে, 10 কেজি ভরের একটি বস্তু প্রান্তবেগে পড়ছে, এর উপর প্রযুক্ত সান্দ্র বল কত? সবাই এই কোশ্চেনটা অ্যান্সার দাও তো আমাকে। 10 কেজি ভরের একটি বস্তু প্রান্তবেগে পড়ছে, এর উপর প্রযুক্ত সান্দ্র বলের মানটা কত? এটা হচ্ছে আমার কোশ্চেন। তো দেখো বস্তুটা কখন অ্যাকচুয়ালি প্রান্তবেগে পড়বে, যখন তার উপর প্রযুক্ত সান্দ্র বল তার ওজনের সমান হবে। সো সান্দ্র বল আর এখানে আছে হচ্ছে ওজন, যেহেতু সান্দ্র বল এবং ওজন সমান হলেই শুধুমাত্র এটা প্রান্তবেগে পড়ে, তাহলে আমি বলতে পারি যে এর উপর প্রযুক্ত সান্দ্র বল সমান হবে তার ওজন। সো সান্দ্র বলকে আমরা প্রকাশ করি হচ্ছে এফ দ্বারা, এবং ওজন হচ্ছে ডাব্লিউ। সো এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম জি, বস্তুটার ভরের মান আছে হচ্ছে 10 এবং জি এর মান আছে হচ্ছে 9.8, তাহলে হবে হচ্ছে আমার 98। তাহলে এখানে প্রযুক্ত বলের মান হচ্ছে 98 নিউটন। সান্দ্র বল সংক্রান্ত তোমার দুইটা সূত্র আছে, তিনটা সূত্র আছে সান্দ্র বল এবং সান্দ্রতাঙ্ক সংক্রান্ত। এই তিনটা সূত্র দিয়ে ম্যাথ করতে হবে ভর্তি পরীক্ষার জন্য। এফ ইজ ইকুয়াল টু ইটা এ ডিভি বাই ডিওয়াই, তারপর হচ্ছে এফ ইজ ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি, এবং ইটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2/9 আর স্কোয়ার জি রো 1 মাইনাস রো 2 বাই ভি। এই তিনটা সূত্র দিয়ে তোমাদের অবশ্যই ম্যাথ করতে হবে ভর্তি পরীক্ষায় ভালো করতে চাইলে। সো এই তিনটা সূত্র দিয়ে তোমরা ম্যাথ করে নিবা। পাশাপাশি সান্দ্রতার যে বিষয়টা আছে সেটা একটু বলি, যে কোনো পদার্থই তোমার ঘর্ষণ ধর্মটা দেখায়। পদার্থ মেইনলি আমরা জানি কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে কঠিন পদার্থ এবং আরেকটা হচ্ছে আমাদের প্রবাহী পদার্থ। প্রবাহী পদার্থকে আবার ভাগ করা যায়, এটা হচ্ছে তরল প্লাস গ্যাস। তো এই কঠিন পদার্থ যে ধর্মটা দেখায় তাকে আমরা বলি হচ্ছে ঘর্ষণ, আর প্রবাহী পদার্থ যে ধর্মটা দেখায় সেটা হচ্ছে আমরা বলি সান্দ্রতা। অর্থাৎ ভর্তি পরীক্ষার একটা কোশ্চেন, একটা এমসিকিউ আমি তোমাকে বলি, দেখো এটা ভর্তি পরীক্ষায় আসছিল, কোন ভার্সিটিতে আসছিল জানি না, কত সালে আসছিল তাও জানি না, কিন্তু বিগত 6-7 বছরের মাঝখানে আসছিল, যে কঠিন পদার্থের ঘর্ষণ বল তরল পদার্থের কোন ধর্মের সাথে তুলনীয়? এর আনসারটা হচ্ছে সান্দ্রতার সাথে তুলনীয়। সান্দ্রতা এই সান্দ্রতার যে অল্টারনেটিভ একটা নেম আছে, সেই নেমটা হচ্ছে আঠাত্মতা। ওকে, সান্দ্রতার আরেকটা নেম আছে, সেটা হচ্ছে আঠাত্মতা। তো এখন কাজেই তুমি বুঝতেছো যেটা সান্দ্রতা যত বেশি সেটার আঠাত্মতা তত বেশি। সো ভর্তি পরীক্ষায় তোমার এখান থেকেও প্রশ্ন আসে যে তোমার নিচের কোনটি সান্দ্রতার ক্রম সঠিক। সো সান্দ্রতার ক্রম হিসেবে আমি যদি লিখি, দেখো আলকাতরা সবচেয়ে ঘন, মানে বইয়ে যে ডাটাগুলো দেওয়া আছে সেখান থেকে আলকাতরা সবচেয়ে ঘন, আলকাতরার চেয়ে কম ঘন হচ্ছে তোমার তেল, তেলের চেয়ে কম ঘন হচ্ছে পানি, তাই না?
সো আর হচ্ছে তোমার এই জিনিসগুলা তো। আর আমি যদি আরেকটা পথ এখানে অ্যাড করি তাহলে হচ্ছে দেখো যে মধুও হবে, মধু অবশ্যই তেলের চেয়ে বেশি ঘন। সো আলকাতরার আঠালো ভাবটা কিন্তু সবচেয়ে বেশি, তোমরা যারা যারা আলকাতরা জিনিসটাকে দেখছো রাস্তায় পিচের কাজ করার সময়, বেশ ঘন একটা পথ। সো সেই আলকাতরার ঘনত্বটা সবচেয়ে, মানে সরি, আলকাতরার আঠাত্মতা কিংবা সান্দ্রতা হচ্ছে সবচেয়ে বেশি, তার চেয়ে কমে হচ্ছে মধু, তারপর তার চেয়ে কম তেল, এবং পানি হচ্ছে তার চেয়েও কম। সো এই সান্দ্রতার ক্রমটা মনে রাখবা। পাশাপাশি এই চ্যাপ্টার থেকে স্পর্শকোণের যে বিষয়টা আছে সেই স্পর্শকোণটাও পড়তে হবে। সরি পাশাপাশি এই চ্যাপ্টার থেকে স্পর্শকোণ পড়তে হবে, স্পর্শকোণের যে সূত্রটা আছে এবং একটা কৌশিক নলের মাঝখান দিয়ে তরলের যে আরোহণ, এই জিনিসগুলো পড়তে হবে। পাশাপাশি তোমার হচ্ছে তরল এবং গ্যাসের সান্দ্রতার উপর তাপমাত্রা ও চাপের প্রভাব, এই জিনিসগুলো হচ্ছে তোমাদেরকে বই থেকে পড়ে নিতে হবে। আজকে আমরা পথের গাঠনিক ধর্মটা এখানেই শেষ করব এবং আমরা একটু পরে ভিক্টরটা শুরু করব। বাট আমি যেটা বলছিলাম একটু আগে, তোমাদের জন্য একটা সারপ্রাইজিং অ্যানাউন্সমেন্ট আছে, সেটার জন্য হচ্ছে আমি এখনই বলে নিব। তার আগে দেখি আমার কমেন্ট সেকশনের কি অবস্থা। সবার কমেন্টগুলো আমি একটু রিড আউট করি। এখানে মারুফা ইয়াসমিন বলছে ভাই ক্লাস সবগুলো ক্লাসের লিংক আমাকে দিবেন। এখানে বললে হবে না, আমাকে মেসেজ পাঠাইতে হবে। তরিকুল.স্পেশাল লিখলে কেন আসবে না? অবশ্যই ফেসবুকে গিয়ে তরিকুল.স্পেশাল লিখে সার্চ দিলে আমার আইডি আসবে। এটা হচ্ছে এভাবেই যারা হচ্ছে মানে আইডি চাই আমি হচ্ছে এভাবেই দিয়ে দিই। সো ডোন্ট ওয়ারি, তুমি একটু ভালো করে স্পেলিংটা লিখে সার্চ দিও। ওকে, রাফিউল লিখছে ভাইয়া খুব ভালো ক্লাস হচ্ছে, থ্যাংক ইউ রাফিউল। দেবেল এখানে কাকে যেন মেনশন করছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো যাই হোক, আমি অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিই। সেটা হচ্ছে যে তোমাদের যাদের যাদের ফিজিক্সের একদম ডিপ প্রবলেম আছে, ডিপ মিনস মানে একদম বেসিকে প্রবলেম, মানে বেসিকগুলো কিচ্ছু বুঝি না আমি, সো ভর্তি পরীক্ষায় কিভাবে চান্স পাবো? এইচএসসিতে না হয় কোনো রকম অটো পাস করে গেলাম, ঠিক আছে, সরকারের একটু দয়া হয়েছিল, সো এইচএসসিতে আমাদের অটো পাস দিয়ে দিল। হয়তো বা এইচএসসিও মানে রেজাল্ট অতটা ভালো হইতো না। আমার বেসিকে খুব প্রবলেম, আমি বেসিকগুলো কিচ্ছু বুঝি না, ধরতে পারি না, সিম্পল সিম্পল জিনিস বুঝি না, এদের নামও বুঝি না, এদের সমীকরণ কিভাবে আসে, কোন রাশি কি, কোন রাশি একক কি, একক কিভাবে বের করে, মাত্রা কিভাবে বের করে, একটা রাশির সংজ্ঞা কিভাবে দেওয়া যায় ইত্যাদি। মানে একদম মানে বেসিক থেকে যাদের প্রবলেম, একদম বেসিক থেকে যাদের প্রবলেম, তাদের জন্য একটা আশার কথা আমি বলি। দেখো, ইন্টারমিডিয়েটে A+ পাইতে ফিজিক্সে যত বেশি পড়ালেখা করতে হয়, ভর্তি পরীক্ষায় 80% মার্ক পাইতে ফিজিক্সে 80% মার্ক আমি যদি তোমাকে বলি, দেখো যদি ধরো 30টা ফিজিক্সের প্রশ্ন, জাস্ট ধরো 30টা, 30টার 80%, তাই না? তাহলে হচ্ছে 30 ইন্টু 80%, দ্যাট মিনস 30 ইন্টু 8/10, এটা যদি কাটলে হয়ে যায় কত? 24। সো তুমি যদি ভর্তি পরীক্ষায় ফিজিক্সে 24 পাও, আচ্ছা ধরো তুমি ফিজিক্সে 24 পাইলা, কেমিস্ট্রিতেও 24 পাইলা, ম্যাথেও তুমি 24 পাইলা, ঠিক আছে, এবং বায়োলজিতে তুমি 24 পাইলা, এই 4 24 হয়ে যায় হচ্ছে তোমার 96। ভর্তি পরীক্ষায় তুমি যদি 96 পাও, এই 96 মার্ক দিয়ে তোমার ধরো মানে 120-এ তোমার যদি 96 মার্ক থাকে, সেই মার্ক দিয়ে তুমি অ্যাকচুয়ালি ভর্তি পরীক্ষায়, যে কোনো ভর্তি পরীক্ষায় 1 থেকে 300 কিংবা 1 থেকে 500 মেরিট পজিশনের মাঝখানে চলে যেতে পারবা। সো ভর্তি পরীক্ষা এতটা কঠিন নয়। ভর্তি পরীক্ষায় তুমি যদি 80 থেকে 80% মার্ক যদি তুমি পাও, একদম প্রথম দিকে থাকবা। আর ভর্তি পরীক্ষায় তুমি যদি 70% মার্ক পাও, তাও তোমার চান্স নিশ্চিত। সো আমি যেটা বলতেছি যে এইচএসসিতে যে প্রিপারেশন নিয়ে A+ পাওয়া যায় অ্যাডমিশনের, সেই প্রিপারেশন নিয়ে ভর্তি পরীক্ষার 1 থেকে 300 মাঝখানে থাকা যায়। সো তোমার প্রিপারেশনটা যদি এইচএসসির A লেভেলেও হয়, তারপরেও কিন্তু তুমি ভর্তি পরীক্ষায় যে কোনো একটা পাবলিক ভার্সিটিতে মিডিয়াম থেকে একটা সিট পেয়ে যেতে পারবা। হয়তো বা জাহাঙ্গীরনগরের ফিজিক্স কেমিস্ট্রি, ঢাকা ভার্সিটিরও যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, হ্যাঁ, এবং ভাগ্য ভালো থাকলে হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এই ধরনের কিন্তু একটা জায়গায় তুমি চলে যেতে পারো, তুমি যদি একটু মনোযোগ সহকারে পড়ো। আর হচ্ছে তুমি যদি এটা জানো যে এইচএসসিতে A+ পাইতে যেভাবে পরিশ্রম করতে হয়, অ্যাডমিশনে A+ পাইতে সেভাবে পরিশ্রম করতে হয় না। আমি তোমাকে একটা কিছু উদাহরণ দেখাই। দেখো একটা উদাহরণ, স্থির তড়িতের উদাহরণ। সেটা হচ্ছে যে একটা ত্রিভুজের 3 প্রান্তে 3টা চার্জ আছে, মধ্যবিন্দুতে প্রাবল্য কত? বুয়েট ছাড়া কোথাও এখান থেকে প্রশ্ন আসবে না।
ঠিক আছে। পাশাপাশি তোমার এরকম যদি আমি আরো কিছু উদাহরণ দেখাই, সেটা হচ্ছে তোমার ধরো তাপগতিবিদ্যার একটা কার্নো ইঞ্জিন, সেই ইঞ্জিনের তোমার এই যে দুইটা প্রত্যাগামী প্রক্রিয়া, হ্যাঁ, আর হচ্ছে তোমার হচ্ছে দুটো হচ্ছে সরি অপ্রত্যাগামী প্রক্রিয়া এবং দুটো হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়া। সো এই যে তোমার প্রক্রিয়াগুলো আছে, প্রক্রিয়াগুলোকে আমাকে এইচএসসি তে ব্যাখ্যা করতে বলে। পাশাপাশি এটাও বলে যে হচ্ছে কোন কোন জায়গাটায় এর থার্মোডাইনামিক্স ভ্যালু, দ্যাট মিনস পিভিটি, এদের মানটা কত, এগুলো বের করো। অ্যাডমিশনের টেস্টে কিন্তু এগুলো কিচ্ছু আসে না। আচ্ছা, তারপর আবার খেয়াল করো যে পিভি গামা ইজ ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট, তাই না? আমাদের অ্যাডমিশন এইচএসসির জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক ছিল এটা, পিভি গামা কনস্ট্যান্ট, টিভি গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখান থেকে আমি কি লিখতে পারি, P1 V1 গামা ইজ ইকুয়াল টু P2 V2 গামা, আবার লিখতে পারি T1 V1 গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে T2 V2 গামা মাইনাস ওয়ান। আমি কিন্তু এভাবে লিখতে পারি, তাই না? তো এখান থেকে অ্যাকচুয়ালি এইচএসসি তে তোমার হচ্ছে অনেক ম্যাথ আসতো, কিন্তু অ্যাডমিশনে কিন্তু এখান থেকে কোনো ম্যাথ আসবে না, কারণ হচ্ছে তোমার কি নাই, ক্যালকুলেটরটা নাই। এখন ক্যালকুলেটর যেহেতু নাই, তুমি গামা মাইনাস ওয়ান 1.4 মাইনাস ওয়ান, এখন 5 টু দি পাওয়ার 0.4, এটার মান কি তুমি ক্যালকুলেটর ছাড়া বের করতে পারবা? অবশ্যই পারবা না। সো দেখো অ্যাকচুয়ালি অ্যাডমিশন টেস্টের যদি টেকনিক্যালি তুমি পড়ো, হচ্ছে পড়াটা খুব সহজ, কিন্তু তোমরা যারা একদম শুরু থেকে ঝামেলা বাজে আসছো, মানে একদম ইন্টারের শুরু থেকে ফাঁকি দিয়ে আসছো, পড়ো নাই, ঠিক আছে, তাদের জন্য আমি বলি যে তাদের জন্য অ্যাকচুয়ালি এই পথটা তত সহজ হবে না। কিন্তু তোমাকে যদি কেউ পার্সোনালি ধরে ধরে একদম ডিপ একটা অ্যাডমিশনের কোর্স করায়, তাহলে কিন্তু তোমাদের এই যে ঝামেলাগুলো আছে, এই ঝামেলাগুলো বাদ দিয়ে, হ্যাঁ, যে ঝামেলাগুলো অ্যাকচুয়ালি এইচএসসিতে ছিল, এই ঝামেলাগুলো বাদ দিয়ে বেসিকগুলো ধরে ধরে, যে বেসিকগুলো শুধুমাত্র অ্যাডমিশন টেস্টের জন্য লাগবে, সেই বেসিকগুলো সহকারে যদি তোমাদেরকে পড়ায় কেউ, তাহলে কিন্তু তোমাদের চান্স নিশ্চিত। সো এই জন্যই আমি যেহেতু দেখছি এখানে যে অনেকেরই হচ্ছে তোমার একদম বেসিকগুলোতে অনেক বেশি প্রবলেম, এবং এই বেসিকগুলোকে আমি যদি তাকে কোনোভাবে পার করে দিতে পারি, তারা কিন্তু এখানে চান্স পেয়ে যাবে। সো শুধুমাত্র তাদের জন্যই একটা অ্যাডমিশনের ডিপ ফিজিক্স কোর্স চালু হচ্ছে, হ্যাঁ, মানে একদম অ্যাডমিশনের ডিপ পড়ানো হবে, মানে বেসিক দিয়েই পড়ানো হবে, কিন্তু শুধুমাত্র অ্যাডমিশনের বেসিকগুলা, এইচএসসির বেসিক এখানে বাদ চলে যাবে। সো পড়াটা অনেক সহজ হবে এবং খুব ডিপলি বোঝানো হবে, হ্যাঁ। তো এই একটা কোর্স হচ্ছে আমি চালু করতেছি, একটা না, দুইটা না, তিনটাও না, টোটাল 40টা ক্লাস হবে, 40টা ক্লাস হবে, এবং 40টা ক্লাস হবে হচ্ছে তোমার, প্রতিটা ক্লাস হবে 40 মিনিট করে, এবং ক্লাসটা হবে হচ্ছে তোমার জুম অ্যাপেও হবে, প্লাস রেকর্ডেড যে ভার্সনটা আছে, সেই রেকর্ডেড ভার্সনটা হচ্ছে তোমাদেরকে আপলোড করে দেওয়া হবে। সো এই সব কিছু করে দেখো তোমাদের হচ্ছে ফিজিক্সের অ্যাডমিশন কোর্সে আর কোনো প্রকার ঝামেলা থাকবে না। এই কোর্স ফি আমি ধরছি হচ্ছে 1000 টাকা। তো যারা যারা এই কোর্সে অ্যাকচুয়ালি অ্যাডমিট হতে চাও, তারা 0188091802 এই নাম্বারে মাস্ট বি যোগাযোগ করবা, এটা আমার নাম্বার, ওকে। এই নাম্বারে মাস্ট বি যোগাযোগ করবা। তুমি জাস্ট এখানে মেসেজ লিখবা, আমাকে মেসেজ, যে আমি এই যে অ্যাডমিশন ডিপ ফিজিক্স কোর্সের জন্য ইন্টারেস্টেড, তুমি এটা লিখে আমাকে মেসেজ করবা। তারপর হচ্ছে তোমাকে আমি একটা সময় ফোন দিয়ে আমি তোমাকে এই বিষয়ে তোমার যদি কোনো কিছু বিস্তারিত জানার থাকে সেটা আমি জেনে নিব, হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে তুমি ভর্তি হবা। তো যাই হোক, তোমাদের এই অ্যানাউন্সমেন্টটা আমি দিলাম। তোমাদের যাদের হচ্ছে ফিজিক্সের অ্যাডমিশনের ডিপ মানে বেসিকগুলোতে অনেক বেশি প্রবলেম আছে, তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগটা হাতছাড়া করা কোনোভাবেও ঠিক হবে না। সো তোমরা এই সুযোগটা আই হোপ এই সুযোগটা তোমরা নিবা, আই হোপ, ঠিক আছে। সো তোমরা হচ্ছে এই নাম্বারে মাস্ট বি, আজকে হচ্ছে 18 তারিখ, তো 20 তারিখের মাঝখানেই মাস্ট বি মেসেজ করবা, ঠিক আছে। কারণ আমি হয়তো বা ভর্তিটা 25 তারিখের পর আর নাও নিতে পারি, ওকে। 25 কিংবা সর্বোচ্চ এই মাসটা ভর্তি নিব আর কি। আগামী মাসের শুরু থেকে একদম ক্লাস শুরু হবে, ফেব্রুয়ারি 1 তারিখ কিংবা 2 তারিখ থেকে একদম ক্লাস শুরু হবে। 40টা ক্লাস হবে। আমি এখানে একটু বলে রাখি যে 40টা ক্লাস হচ্ছে তোমার 2 মাসে হবে, প্রতি মাসে 20টা করে ক্লাস হবে, এবং সপ্তাহে 5 দিন করে ক্লাস হবে। আচ্ছা, যাই হোক, তো এই অ্যানাউন্সমেন্টটা শেষ হলো। যাদের যাদের ফিজিক্সের বেসিকে প্রবলেম, তাদের জন্য এটা একটা মানে জাস্ট এমন একটা অপ্রতিরোধ একটা সুযোগ, যেটা হচ্ছে কোনোভাবেই মিস করা উচিত না, হ্যাঁ। ইন দি লং রান কিংবা ইন দি লং রানে তুমি যদি সাফার করতে না চাও, তাহলে অবশ্যই এই কোর্সটা তোমার করা উচিত, ওকে। তো এখন আমরা আমাদের ভেক্টর যে চ্যাপ্টারটা আছে, সেই ভেক্টর চ্যাপ্টারে চলে যাব। দেখো ভেক্টর মানে কি? ভেক্টর মানে হচ্ছে যেখানে মান এবং দিক উভয় রাশি লাগে, তাকে আমরা বলি হচ্ছে ভেক্টর। সে ধরো তুমি এখানে দাঁড়ায় আছো, তুমি হচ্ছে এখানে দাঁড়ায় আছো, কিংবা তুমি এখানে দাঁড়ায় আছো, হ্যাঁ, না আচ্ছা, তুমি এখানে দাঁড়ায় আছো, ধরো তুমি এখানে দাঁড়ায় আছো, এখানে হচ্ছে তোমার মা জেনারেল স্টোর, আর এখানে ধরো হচ্ছে তোমার রহিম জেনারেল স্টোর। সো এখন আমি তোমাকে বললাম যে হচ্ছে একজন লোক এখান থেকে আসলো, এখানে আসলো, তুমি এখানে দাঁড়ায় ছিল, একজন এসে এখানে তোমাকে বললো যে ভাই আমি হচ্ছে মা জেনারেল স্টোরে যাবো, আমি কিভাবে যাব? তো তুমি বললা যে ভাই আপনি এখান থেকে 5 মিটার যান।
ধরো এখান থেকে তিনটা রাস্তা, এটা হচ্ছে একটা রাস্তা, এটা হচ্ছে একটা রাস্তা, আবার এটা হচ্ছে একটা রাস্তা। তো এই লোকটা কি করলো, এই পথ বরাবর যেহেতু আসছে সে হচ্ছে এদিক বরাবরই 5 মিটার চলে গেল, তাহলে সে কিন্তু মা জেনারেল স্টোর পাবে না, সে পাবে হচ্ছে রহিম জেনারেল স্টোর। অর্থাৎ দেখো তার কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল এটা, কিন্তু সে পৌঁছে গেছে এখানে। তার মানে কি, এখানে আমি যে তাকে বলছি যে 5 মিটার দূরে যান, এটা কিন্তু আসলে তাকে আমি ভুল বলছি। তাকে আমার বলা উচিত ছিল যে হ্যাঁ আপনি এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করে 5 মিটার যান, তাহলে মা জেনারেল স্টোর পাবেন। অর্থাৎ এখানে দেখো যে এখানে আমি 5 এবং 45 এই দুইটা ডাটা উল্লেখ করছি। এটা হচ্ছে এই রাশিটার দৈর্ঘ্য, এটা হচ্ছে আর, এবং 45টা হচ্ছে এখানে যে কোণ সেটা হচ্ছে অ্যাকচুয়ালি থিটা। সো এই হচ্ছে বিষয়। এখন কিছু কিছু রাশি প্রকাশ করতে মান এবং দিক দুইটাই দরকার হয়, যেটাকে আমরা বলি হচ্ছে তোমার একটা হচ্ছে মান এবং আরেকটা হচ্ছে দিক। সো এই ধরনের বিষয়কে বলা হচ্ছে তোমার ভেক্টর। সো ভেক্টর প্রকাশ করতে মান এবং দিক দুইটাই লাগে। স্কেলারকে প্রকাশ করতে তোমার মান এবং দিক দুইটাই লাগে না। সে ধরো আমি তোমাকে যদি বলি যে 5 টাকা, আমার কাছে 5 টাকা আছে, সো এটা কিন্তু কোনো দিক নাই যে 5 টাকা উত্তর দিকে গেছে নাকি 5 টাকা দক্ষিণ দিকে গেছে। কিন্তু আমি যদি বলি যে একটা গাড়ির বেগ 50 মিটার/সেকেন্ড, তখন কিন্তু আমাকে বলতে হবে যে হ্যাঁ এটা 50 মিটার/সেকেন্ড উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে। অর্থাৎ আমরা দেখতেছি যে আমাদের বাস্তব লাইফে আসলেই ভেক্টর জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল আমাদের ভেক্টরের ইন্ট্রোডাকশন। এখন আমরা ভেক্টর থেকে একটা টপিক দিয়ে শুরু করি, সেটা হচ্ছে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র। হ্যাঁ, দেখো আমাকে এখানে একটা চিত্র দিয়ে দিছে ভর্তি পরীক্ষায়, ঢাকা ইউনিভার্সিটি 2011-12 একটা কোশ্চেন। একটা চিত্র দিয়ে দিছে এমন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে আর। ওকে, তো এই হচ্ছে অবস্থা আর কি। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। এখন আমাকে বলছে যে এই চিত্র অনুসারে কিছু ডাটা দেওয়া আছে, বলছে যে কোন ডাটাটা সঠিক। সো আমি একটু দেখি, অ্যাকচুয়ালি ভেক্টর যুগের ত্রিভুজ বিদ্যা শিখি দেখো ফার্স্টে, তারপর ডাটা বের করবে নি। এটা যদি হয় এ, এটা যদি হয় বি, এবং এটা যদি হয় এটা যদি হয় সি, তাহলে আমি এখানে লিখতে পারি এ প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে সি। এর কারণ কি জানো, এ আর বি একই দিকে যাচ্ছে এবং সি বিপরীত দিকে যাচ্ছে। তুমি মনে মনে কল্পনা করতে পারো যে এখানে একটা ঝগড়া হচ্ছে, এবং এই ঝগড়ায় এ আর বি একসাথে আছে কারণ একই দিকে যাচ্ছে। সো এ আর বি এক পাশে, তারা যোগ হবে। এবং সিটা কিন্তু তাদের বিপরীত দিকে, মানে সি এ আর বি যে যাচ্ছে একদিকে, কার সাথে ঝগড়া করতে, সি এর সাথে ঝগড়া করতে যাচ্ছে। সো এখানে সিটা অন্য পাশে চলে যাবে। সো আমি লিখতে পারি এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি। আচ্ছা, এখন আমি আরেকটা চিত্র দেখি। এখানে ধরো এখানে আমার হচ্ছে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এবার একটু খেয়াল করে দেখো, এখানে ঝগড়া করতে যাচ্ছে তিনজনই, এ যাচ্ছে এদিকে, বি যাচ্ছে এদিকে, সি যাচ্ছে এদিকে। তারা তিনজন একই দিকে যাচ্ছে, তাই না? তো এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, তাহলে তারা তিনজন যেহেতু একই দিকে যাচ্ছে, তাহলে তাদের তিনজনের মান এক পাশে থাকবে। কিন্তু তিনজন মিলে ঝগড়া করতে যায়, দেখে যে এখানে ঝগড়া করার কেউ নাই, তাহলে এখানে হচ্ছে শূন্য, রাইট? সো এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হয়ে গেল শূন্য। সো তুমি দেখতেছো যে যদি একই দিকে থাকে তিনটাই, তাহলে তিনটার যোগফলের মান হয়ে যায় শূন্য। এই জিনিসগুলো জানতে হবে, ভেক্টর যুগের ত্রিভুজ বিধিটা জানতে হবে। বই থেকে এটার যে থিওরিটা আছে সেই থিওরিটা রিডিং করবা, এই ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র। আচ্ছা, ঢাকা ভার্সিটি 11-12 যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা আমরা একটু সলভ করি। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে আর। সো এখানে খেয়াল করে দেখো, পি আর কিউ হচ্ছে একই দিকে, তার মানে হচ্ছে পি প্লাস কিউ। আর বিপরীত দিকে কে যাচ্ছে ঝগড়া করতে, সেটা হচ্ছে আর। সো আমি এখান থেকে লিখতে পারি পি প্লাস কিউ মাইনাস আর ইজ ইকুয়াল টু হচ্ছে শূন্য। সো এটা আমার বিভিন্ন অপশন ছিল, একটা অপশন ছিল এটা, আর একটা অপশন হয়তো বা ছিল পি মাইনাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু শূন্য। সো যেটাই অপশন থাকুক না কেন, আমার অ্যান্সার হচ্ছে পি প্লাস কিউ মাইনাস আর ইজ ইকুয়াল টু শূন্য। ঠিক আছে, তো এই ভেক্টর যুগের ত্রিভুজ বিধিটা আই হোপ আমরা সবাই বুঝছি। এরপর দেখো আমরা হচ্ছে একক ভেক্টরের গুণ শিখব। একক ভেক্টরের পারস্পরিক গুণ শিখব। হ্যাঁ, প্রথমত যে জিনিসটা তোমাদের অ্যাকচুয়ালি আমি মুখস্থ করতে বলি, কারণ পরীক্ষার হলে এগুলো বের করার সময় নাই। আই ডট এ ইজ ইকুয়াল টু হচ্ছে 1, জে ডট জেও 1, কে ডট কেও হচ্ছে আমাদের 1। এবং আমি যদি আই ডট জে লিখি,
জে ডট কে লিখি, কিংবা বাকি যে আরো 6টা লেখা যায় সবগুলা হয়ে যাবে শূন্য। অর্থাৎ আমি স্কেলার গুণের ক্ষেত্রে দেখতেছি, এটাকে কিন্তু আমরা বলি স্কেলার গুণ কিংবা ডট গুণ। আই হোপ তোমরা এগুলো জানো খুব ভালোভাবেই। কেন জানো আমি বলি, তোমরা এসএসসি তে খুব ভালো ছিলা, এসএসসি তে ভালো থাকার পর ইন্টারে উঠছো, সো তখনও তোমাদের মনে আছে যে আমাদের ভালো থাকতে হবে, ঠিক আছে? সো প্রথম কিছুদিন তোমরা খুব ভালো ছিলা, তোমরা মনোযোগ দিয়ে বই পড়ছো, সো তোমরা খুব ভালো করে জানো, কিন্তু পরে কলেজে তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে সেই সার্কেল তোমাকে ভালো থাকতে দেয় নাই। তো যাই হোক, যে কারণে হচ্ছে তুমি পরের যে চ্যাপ্টারগুলো আছে নিউটনিয়ান বলবিদ্যার পর থেকে তুমি আর পড়ালেখাই করো নাই। তো এই হচ্ছে বিষয়, বলে দিলাম। তো যাই হোক, এটার নাম তুমি জানো, এটা হচ্ছে তোমার স্কেলার গুণ বা হচ্ছে ডট গুণ। স্কেলার গুণের ক্ষেত্রে আমরা দেখতেছি এগুলোর মান হবে 1 এবং এগুলোর মান হয়ে যাবে 0। আর হচ্ছে তোমার ক্রস গুণ কিংবা ভেক্টর গুণ। ক্রস গুণ কিংবা ভেক্টর গুণের ক্ষেত্রে দেখো, এখানে যাদের মান আছে তোমার হচ্ছে 1, তাদের মান হয়ে যাবে 0। আই ডট আই, জে ডট জে, সরি ক্রস, হ্যাঁ, জে ক্রস জে, কে ক্রস কে, এদের মান হয়ে যাবে 0। তাহলে তোমার কাছে মনে হচ্ছে যেন এদের মান হয়ে যাবে এখানে 1, কিন্তু না, এটা হচ্ছে ভুল ধারণা। এদের মানটা বের করাই হচ্ছে মুখ্য বিষয়। একক ভেক্টরের পারস্পরিক গুণের কোনো জায়গা থেকে যদি প্রশ্ন আসে, সেটা হচ্ছে এই জায়গাটা, মানে যদি বিপরীত ধর্মী কিংবা বিপরীত রাশিগুলাকে যদি আমি ক্রস গুণ আকারে নেই তাহলে কি হবে। সো এখানে যে রাশিগুলো আমার থাকে, দেখো আমি রাশিগুলো যদি একটা একটা করে লিখি, আই ক্রস জে সমান কত, তারপর হচ্ছে তোমার জে ক্রস আই সমান কত, তারপর আমি লিখতে পারি আই ক্রস কে সমান কত, কে ক্রস আই সমান কত। তারপর আমি আবার লিখতে পারি জে ডট কে সমান কত, কে ডট জে সমান কত। হ্যাঁ, তো এই 6টা যদি আমি ফিল আপ করতে পারি তাহলে হচ্ছে আমাদের মোটামুটি ভাবে ধরতে পারো যে এখান থেকে কোনো প্রশ্ন আসলে আমরা আটকাবো না। সো এই 3টা, এটা এবং এটা, এই 3টা কিন্তু আমাদের মাথায় আছে, রাইট? পাশাপাশি আমরা এটা শিখতেছি। দেখো, এটা বের করতে হলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আই, জে এবং কে, এদেরকে পরস্পরকে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিতে হবে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে এদেরকে নিতে হবে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে নেওয়ার পর দেখো তো, একটু খেয়াল করো, আই থেকে আমি যদি যেতে যাই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছি, জে থেকে আমি যদি কেতে যাই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছি, কে থেকে আমি যদি আইতে যাই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছি। সো এখন খেয়াল করো, আই ক্রস জে, আই থেকে যেতে যাইতে আমার কোন দিকে যেতে হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। সো এখানে যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকেই আমি গেছি, আমি এখানে লিখবো হচ্ছে প্লাস, একটা প্লাস দিব। কারণ কি? কারণ হচ্ছে আমি এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেছি। তারপর যেটা বাদ আছে সেটার মান লিখতে হবে। কে বাদ ছিল এখানে? আই, আর যেহেতু আমি এখানে লিখে ফেলছি তাহলে এখানে কে বাদ আছে? কে। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে কে। এদের উপর তুমি ক্যাপ চিহ্নটা নিজে নিজে দিয়ে নিও, আমি আর এখানে দিচ্ছি না। এরপর আমার হচ্ছে জে ক্রস আই, একটু খেয়াল করো, জে থেকে আয়ে যাব আমি, তাহলে কি ঘড়ির কাঁটার দিকে যাচ্ছি, এই যেভাবে ঘড়ির কাঁটার দিকে যাচ্ছি, তাহলে আমার এখানে চিহ্ন দিতে হবে হচ্ছে মাইনাস, আর এখানে দিতে হবে কে। এরপর তুমি দেখো আই ক্রস কে, আই আর কে, তাহলে হচ্ছে আই থেকে কে এর দিকে যেতে আমার ঘড়ির কাঁটার দিকে যেতে হয়, তার মানে হচ্ছে এখানে মাইনাস, আর যেটা বাদ আছে সেটা হচ্ছে জে, রাইট? এরপর কে ক্রস আই, কে থেকে আয় যেতে আমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেতে হয়, দ্যাট মিনস এটা হচ্ছে প্লাস জে। অনুরূপ ভাবে তোমরা এই জে ক্রস কে এবং কে ক্রস জে এর অ্যান্সারটা খুব দ্রুত কমেন্ট বক্সে লিখে ফেলো। রাকিব লিখছে যে ভাইয়া কম হবে না, অ্যাকচুয়ালি সবার জন্য ফিক্সড। যে আমি অ্যাডমিশনের যে ব্যাচের কথা বললাম সেই ব্যাচের অ্যাকচুয়ালি পেমেন্টটা সবার জন্য ফিক্সড। সো অ্যাকচুয়ালি কম হবে না, বাট তোমাদের যে বিকাশের যে সেন্ড মানির খরচটা সেটা আমি দিয়ে দিছি আর কি ওখানেই, ঠিক আছে? সো চিন্তা করো না, ওটাই একদম কমায় বলা আছে আর কি। তো দেখি বাকিদের কমেন্ট, কার কি কমেন্ট। ভাইয়া পয়েন্ট কম হলে কি ভালো সাবজেক্ট পাওয়া যায় না? নিশ্চয় তোমার একটা ধারণা ভুল। পয়েন্ট কম হলে অবশ্যই ভালো সাবজেক্ট পাওয়া যায়। ঢাকা ভার্সিটিতে তুমি দেখবা যে 50% স্টুডেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি 50% স্টুডেন্ট হচ্ছে তোমার এ পাওয়া কিংবা এ মাইনাস পাওয়া, ঠিক আছে? এ প্লাস পাওয়া হচ্ছে 50%। সো অর্ধেক স্টুডেন্ট তোমার হচ্ছে কম গ্রেড পাওয়া, সো চিন্তার কোনো কারণ নাই। ভাইয়া এক্সাম দিব কিংবা কেমন করে, অ্যাকচুয়ালি কোন এক্সামের কথা বললাম? মানে অ্যাডমিশন টেস্ট এক্সামের কথা যদি বলো তাহলে হচ্ছে দেখো, ফেব্রুয়ারির পর তো শিক্ষা প্রতিষ্ঠান আই হোপ খুলে যাচ্ছে। মার্চ এপ্রিলে, মানে এপ্রিলে অ্যাকচুয়ালি, এপ্রিলের আমি যতটুকু খোঁজ নিছি যে এপ্রিলের
মাঝামাঝির দিকে তোমাদের ভর্তি পরীক্ষাটা হবে, তো এই এপ্রিলের মাঝামাঝির দিক আসতে আসতে কিন্তু তোমাদের করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে বলে আমরা আশা করতে পারি, এবং তখন দেখা গেল যে অফলাইনে সীমিত আকারে পরীক্ষা নিল আর কি। রাইমুনুল লিখছে থ্যাংক ইউ ভাইয়া ক্লাসটার জন্য, তোমাকেও থ্যাংক ইউ ক্লাসে জয়েন করার জন্য। রাকিব লিখছে ক্লাসটা শেষ হয়েছে ভাই, আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ক্লাসে থাকার জন্য মনোযোগ দিয়ে। জান্নাত লিখছে আলহামদুলিল্লাহ খুব ভালো ক্লাস, এই রুলস গুলো অনেক কঠিন লাগে ভাইয়া, আমি আসলে তখন তো ছিলাম না এখানে, তো বলতে পারিনি আসলে যে কোনটার কথা বলতেছি। তো মিশু তুমি একটু আমাকে বলো তো যে কোন রুলস গুলো তোমার কাছে কঠিন লাগে, সেটা হচ্ছে একটু কমেন্টে আবার জানাও। সো আমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না যে আসলে ভিভিআই তুমি কোনটার কথা বলতেছো। জান্নাত নিশু মোহাম্মদ লিখছে 1 and -1, না অ্যাকচুয়ালি নিশু তোমার অ্যান্সারটা ভুল। জে ক্রসে একটু খেয়াল করো তো, আমি যদি জে থেকে কে এর দিকে যাই তাহলে কিন্তু আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছি, দ্যাট মিন্স প্লাস আই হবে, নট 1, প্লাস আই। এবং পরবর্তীতে দেখো লাস্টে যে রাশিটা ছিল, অর্থাৎ এখানে যে কে ক্রস জে ছিল, এটা কিন্তু অ্যাকচুয়ালি ঘড়ির কাঁটার দিকে যাইতে হয়, তাহলে ঘড়ির কাঁটার দিকে গেলে হচ্ছে তোমার মাইনাস আই। সুন্দর, সবাই সবাই কমেন্ট করছে। জান্নাত মিশু লিখছে ত্রিভুজ রুল, হ্যাঁ তো ত্রিভুজ রুলটা খুব ইম্পর্টেন্ট কিনা, তো অ্যাকচুয়ালি এটা খুব ইম্পর্টেন্ট না, মোটামুটি ইম্পর্টেন্ট। তবে তোমার কাছে অ্যাকচুয়ালি মানে তোমার আশার কথা যেটা, মানে এখানে আমি বলবো আশাবাদী যে বিষয়ে থাকো সেটা হচ্ছে যে হ্যাঁ তোমার কাছে রুলগুলা কঠিন লাগে, কিন্তু ত্রিভুজ রুলটা কিন্তু তোমার কাছে কঠিন লাগে না। তোমার কাছে কিন্তু এই যে ত্রিভুজ রুলটা কঠিন লাগে না, তোমার কাছে কঠিন লাগে কোনগুলা, এই চতুর্ভুজ রুল কিংবা সামান্তরিক রুলগুলা কঠিন লাগে। তো ভর্তি পরীক্ষায় এই যে আরেকটা উদাহরণ বের হয়ে গেছে, সামান্তরিক রুল, এগুলা থেকে ভর্তি পরীক্ষায় কোনোই প্রশ্ন আসে না। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো যাই হোক আমরা এর পরবর্তী টপিক করি, চলো। আচ্ছা এখন হচ্ছে আমরা ভেক্টর থেকে আরেকটা টপিক শুরু করি। দেখো এটাও একটা ইম্পর্টেন্ট টপিক, ভর্তি পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে এটা। দুটি ভেক্টরকে ডট গুণ করা যায়, এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। এ ডট বি সমান হচ্ছে এ বি কস থিটা, তো এটা হচ্ছে ডট গুণ করার একটা উপায়, রাইট। এ ডট বি মানে হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টর ডট গুণ হচ্ছে তাদের এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান এবং এখানে মধ্যবর্তী কোণের মান। যেখানে এ ভেক্টরটা যদি এদিকে ধরি, বি ভেক্টরটা আমি যদি এই দিকে ধরি, তাহলে এখানে মধ্যবর্তী কোণের মান হচ্ছে থিটা, রাইট। মধ্যবর্তী কোণের মান হচ্ছে থিটা, সো এই থিটাটাই এখানে কস আকারে চলে আসছে। দুটো ভেক্টরকে কিন্তু আরেকটা ভাবে গুণ করা যায়, সে ধরো এ ভেক্টর সমান আমি লিখলাম 2i - 3j + 4k, ভি ভেক্টর আমি সমান ধরলাম -2i + 5j - 2k। তাহলে আমি এখানে এ ডট বি করবো, এ ডট বি যদি আমি করি, দেখো এখানে 2 আর -2 যদি আমি গুণ করি হবে হচ্ছে -4, -3 আর +5 যদি আমি গুণ করি হবে হচ্ছে -15, এবং 4 আর -2 যদি আমি গুণ করি তাহলে হবে হচ্ছে -8। তাহলে এখানে এ ডট বি এর মান বের হলো আমার -12 - 15 হবে হচ্ছে -27। সো এটা হচ্ছে ডট গুণের একটা সিস্টেম, এটাও হচ্ছে ডট গুণের আরেকটা সিস্টেম, বাট এই সিস্টেমটা আমরা কখন অ্যাপ্লাই করব, যখন এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান দেয়া থাকবে এবং এদের মধ্যবর্তী কোণ দেয়া থাকবে। আমি তোমাকে একটা প্রশ্ন বলি এরকম, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2013-14 একটা প্রশ্ন হচ্ছে কেমন, 5 নিউটন এবং 6 নিউটন মানের দুটি বল, 5 নিউটন এবং 6 নিউটন মানের দুটি বল পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, মানে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। বলছে যে এখানে ডট গুণফল কত, তাহলে এ ডট বি তার মানে কি ডট গুণফল সমান কি হবে, ভেক্টর দুইটার মান ইনটু তাদের মধ্যবর্তী কোণ। সো আমি এখানে লিখলাম এ ডট বি, তাহলে এই সূত্র অনুসারে এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান এবং মধ্যবর্তী কোণ। তো এ ভেক্টরের মান কত হয় 5, বি ভেক্টরের মান কত হয় 6, তাদের মধ্যবর্তী কোণের মান কত cos 60 ডিগ্রি। cos 60 এর মান মানে কিন্তু হচ্ছে আসলে হাফ, রাইট।
সো এখান থেকে আসে হচ্ছে 5 × 6 × হাফ সমান কত হয় 30/2 মানে হচ্ছে 15। তাহলে আমার অ্যান্সারটা হলো হচ্ছে 15। সো দেখো ডট গুণের দুইটা ওয়ে, একটা হচ্ছে এটা একটা ওয়ে, এটা একটা ওয়ে, এই দুইটা ওয়ে মিশ্রিত করে ভর্তি পরীক্ষায় অনেক প্রশ্ন আসে, প্লাস এই সূত্র থেকে ব্রাঞ্চ আউট করে আরো তোমার 3টা টপিক বানানো যায়। এইটা হচ্ছে স্কেলার গুণের হোল রিজিয়ন, মানে হচ্ছে এটা হচ্ছে একটা স্কেলার গুণের সিস্টেম, এটা হচ্ছে একটা স্কেলার গুণের সিস্টেম, আর এখান থেকে তোমার ব্রাঞ্চ আউট করা যায় 3টা ভাবে। একটা হচ্ছে তোমরা জাস্ট বুঝবা না, জাস্ট এখানে লিখে রাখো এম এর মান, এটা আমি পরে বুঝাচ্ছি, এম এর মান, হ্যাঁ মানে এম এর মান কি, এমটা কি সেটা হচ্ছে পরে বুঝাচ্ছি। আর তারপর এখান থেকে আরেকটা আসতেছে, সেটা হচ্ছে তোমার মধ্যবর্তী কোণ, এবং তারপর আরেকটা আসতেছে হচ্ছে লম্ব বিক্ষেপ। তাহলে এইটুকু মানে এই দেখো এখানে মোট কয়টা টপিক হলো, মোট 5টা টপিক হলো। একটা হচ্ছে এই টপিকটা, এটা হচ্ছে আরেকটা টপিক, এই টপিকটা, এবং এইখান থেকে ব্রাঞ্চ আউট করে যে এম এর মান, মধ্যবর্তী কোণ, লম্ব বিক্ষেপ, এই 3টা যদি আমি নির্ণয় করতে পারি, হ্যাঁ এই সূত্র থেকে, তাহলে হচ্ছে আমাদের মোট 5টা সেকশন হলো। এই 5টা সেকশন থেকে স্কেলার গুণের প্রশ্ন কমন পড়বেই, দ্যাটস শিওর। আর হ্যাঁ স্কেলার গুণটা হচ্ছে ভেক্টরের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। তো আমরা একটা একটা করে দেখি। দেখো এটা আমাদের অলরেডি শেষ, এটাও আমাদের অলরেডি শেষ। তো এই দুইটা শেখার আর কিছু নাই, আমরা ওই 3টা যে আছে এম এর মান, মধ্যবর্তী কোণ, লম্ব বিক্ষেপ, এই 3টা একটু শিখি। তো দেখো প্রথম সেকশনটা এম এর মান নির্ণয়। হ্যাঁ একটা কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটি 2013-14 কোশ্চেন। এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি 2016-17তেও কোশ্চেন আসছে, 18-19এও কোশ্চেন আসছে। তার মানে কি বোঝা যাচ্ছে, 2-1 বছর পর পর এখান থেকে প্রশ্ন আসেই, মানে 1 বছর আসলে তারপরের বছর মানে মোটামুটি আসেই ধরা যায়। যেহেতু 13-14তে আসছে, 14-15তে নাই, 15-16তে নাই, আবার 16-17তে আসছে, আবার 17-18তে নাই, আবার 18-19-এ আসছে। ঠিক আছে, সো এইভাবে এই টপিকটা ইম্পর্টেন্ট। প্রশ্নটা হচ্ছে কেমন, 2i প্লাস 2j প্লাস 2i প্লাস 3j, 2i প্লাস 3j মাইনাস 5